The first thing that we have to focus on is যেগুলো আমি কি রিঅ্যাক্টিং করি নাকি রেসপন্ডিং করি। প্রিফ্রন্টাল কর্টেক্সটা যেটা হচ্ছে রেশনাল ব্রেন, এই রেশনাল ব্রেনটাকে অ্যাক্টিভেট করাতে হবে, মানে রাইট ব্রেনটাকে অ্যাক্টিভেট করা। আমরা লেফট ব্রেন দিয়ে কাজ করি। কেউ যদি কনসিস্টেন্টলি ইমপ্রুভ করে প্রতিদিন মাত্র 18 মিনিট করে 365 দিন পরে সে টপ 5% যাবে। আই বিলিভ ইন দিস। সুখ মানে হচ্ছে যে ঘুম থেকে ওঠার পরে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত যা যা করতে ভালো লাগে সেটা করতে পারছি কিনা। জিম রনের আমি খুব ফলো করি। জিম রনের কথা বলেছে যে সাকসেস ইজ নট অ্যাবাউট, ইট ইজ নট পারসুড বাই হোয়াট ইউ আর গোয়িং টু গেট, ইটস অল অ্যাবাউট হোয়াট দ্য পারসন ইউ আর বিকামিং। ডু ইউ লাইক দ্যাট পারসন? যে যারা আজকে বাংলাদেশে বিভিন্ন অফিসিয়াল থেকে এসেছে হোয়াটএভার, প্লিজ তাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনি আপনার ইনকাম, আমার কাছে মনে হয় যে টাকা পয়সাটা সবসময় লিমিটেশন না, দ্য অনলি লিমিটেশন ইজ মাইসেলফ। মানুষের রাইট ব্রেন অ্যাক্টিভেশন করা, ব্রেন পাওয়ার নিয়ে আমি এখন কাজ করছি। আপনার প্রোগ্রামে আমি দু একটা ট্রিক দেখাই দিতে পারি। এই দুইটা কাজ যদি করে তাহলে তরুণদের সো আজকে আমরা আরিফ স্যারের সাথে কথা বলছি। সো আরিফ স্যার প্রায় 21 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ইউনিভার্সিটিগুলোতে পড়ানোর সুযোগ ওনার হয়েছে। 8টা বা 9টার বেশি প্রাইভেট ইউনিভার্সিটিতে উনি পড়ানোর সুযোগ হয়েছে এবং প্রিভিয়াসলি উনি বুয়েট থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শেষ করে উনি পরবর্তীতে শিক্ষকতার ভিতরে ঢুকেন। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমি ওনাকে যেভাবে চিনি সেটা হচ্ছে উনি প্রচুর পরিমাণে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কথাবার্তা বলে এবং ইমোশনাল ইন্টেলিজেন্স জিনিসটা আসলে আমার কাছে মনে হয় যে খুব লাইট একটা জিনিস না, এটা আসলে খুবই জটিল একটা বিষয়। বাট যদি এই জিনিসটা কেউ নিজের ভিতরে নিয়ে নিতে পারে, তার পুরো জীবন এবং তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। সো আজকের এই ডিসকাশনটাতে আমরা আসলে যে জায়গাটাতে ফোকাস করার চেষ্টা করছি যে আমাদের আসলে এই যে ডে বাই ডে টলারেন্স ভয়াবহ রকমের কমে যেতেছে, আমাদের চিন্তাভাবনা খুবই অ্যাবসার্ড ওয়েতে হয়ে যাচ্ছে। ইভেন আমি আমার নিজের ক্ষেত্রেও সিমিলার কনসার্ন আছে, সেটা নিয়ে আমি কিছুটা কাজ করার চেষ্টা করতেছি এবং নিজেকে আবিষ্কার করা বা আমি নিজে মানুষটা কে। এবং আলটিমেটলি যে ঘটনাটা ঘটতেছে চারপাশে এত ইনফরমেশন, এত পডকাস্ট, এত ভিডিওস, এত ইনফরমেশন, এই সব কিছুর ভিড়ে আমি আমার নিজেকে অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলতেছি। তো আজকের এই ডিসকাশনটা থেকে অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে নিজেকে আবিষ্কার করার মতো কিছু কোশ্চেন পাওয়া যাবে। অ্যান্ড সেই কোশ্চেনটা নিয়ে কেউ যদি আসলে পরবর্তীতে আরও সামনে আগায়, আমার কাছে মনে হয় যে নতুন একটা মানুষকে খুঁজে পাওয়া আলটিমেটলি সম্ভব হবে। সো আজকের ডিসকাশনটা খুবই দুর্দান্ত একটা ডিসকাশন হয়েছে, আমার কাছে অ্যাটলিস্ট পার্সোনালি খুবই চমৎকার লাগছে। সো আপনারা দেখতে পারেন, দেখে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন। আজকের মতো ডিসকাশনটা এনজয় করতে থাকেন। ধন্যবাদ। আমি আজকে মানে এই সেশন যখন রেকর্ডিং স্টার্ট হবে, তো আমি ভাবতেছিলাম যে আসলে কী নিয়ে ডিসকাশন করা যায়। তো একটা জিনিস হঠাৎ করে আমার মাথায় আসছে, সেটা আমার কাছে মনে হয় যে অনেক মানুষই কানেক্ট করতে হবে। আপনি যদি এখনকার জেনারেশনের মানুষজন ইনক্লুডিং মি দেখবেন যে আমাদের টলারেন্স লেভেল অনেক খুব কম। এখন আমরা সব কিছু খুব কুইক চাই, মানে এটা ওই যে ফুড পান্ডা আর পাঠাওয়ে ডেলিভারির মতো, যে আমি জাস্ট অর্ডার করবো 20 মিনিটের মধ্যে। আমি পেশেন্সটা নাই। হ্যাঁ, মানে পেশেন্স অনেকখানি কমে যাচ্ছে। তো এখন রিয়েল ওয়ার্ল্ড তো আসলে স্যার এইভাবে কাজ করে না। হ্যাঁ, রিয়েল ওয়ার্ল্ডে আপনি একটা চাকরি বাকরি করবেন, একটা ব্যবসা করবেন, একটা রিসার্চ করবেন, এভরিথিং টেক্স লট অফ টাইম। হ্যাঁ, তো তখন মানুষজনের যেটা হয় কি, যে রিয়েলিটিতে যে সেটা ডিসকানেক্ট ফিল করতেছে এবং পরে স্যার টলারেন্স কমে গেলে কি হয়, আপনি অ্যাংজাইটিতে ভোগা শুরু করেন, অ্যান্ড দেন আপনি ডিসকমফোর্ট ফিল করেন, অ্যান্ড দেন ওটা আপনার ভালো লাগে না, আপনার মনে গিয়ে ছেড়ে থেকে গেলাম গা আরেকটা কোম্পানিতে, আরেকটা জায়গায় গেলে মনে হয় আমি শান্তি পাবো। এই জিনিসটা নিয়ে আপনি যদি একটু বলতেন, আপনি যেহেতু ইমোশনাল ইন্টেলিজেন্স পার্ট, আমাদের পার্ট ওটা, আপনি শুরু করে দেন, এটাই আমার কোশ্চেন। ওকে, আচ্ছা। সো যেটা হয়েছে যে আপনি খুব চমৎকার করেই বলেছেন যে আমাদের যে টলারেন্স লেভেলটা কিন্তু কমে যাচ্ছে, এবং এই দেখেন টলারেন্স লেভেলের অপোজিট সাইডটা কি, সেটা হচ্ছে পেশেন্স। তো আমাদের এই ধৈর্য ধরানোর বা ধৈর্য রাখার জন্য কোনো প্র্যাকটিসিং কিন্তু ছোটবেলা থেকে হয়নি। আরটা হচ্ছে যে আমাদেরকে বড় করা হয়েছে যে সাকসেস করতেই হবে, ফেলিয়ারটাকে আমাদেরকে জাগাই দেওয়া হয়নি। সো এই সবগুলো কারণে আমাদের যে তরুণদের মধ্যে ধৈর্য শক্তিটা কমে গেছে। এবং দেখেন, শুধু তরুণদেরকে দোষ দিলে কিন্তু ভুল হবে, আমাদের বাবা মা যারা আছেন সিনিয়র, আমাদের পর্যায়ে আমাদের সিনিয়র, তাদের মধ্যেও কিন্তু ধৈর্যটা নাই। আপনি দেখছেন যে আজকে তারা কেউ কাউকে বসে একটু সময় দেয় না। বাচ্চা কেমন রেজাল্ট করেছে, ও আচ্ছা রেজাল্ট এটা করছো, ভালো হইলে ভালো, খারাপ হইলে কেন খারাপ করছো, আরো ভালো করো, এই শেষ। সো এই যে আমাদের ধৈর্যের প্র্যাকটিসটা সমাজ থেকে আমাদের চলে গেছে। সো এটার জন্য আসলে আমাদের যেটা হয়, আমরা যেটা এখন দেখাচ্ছি শেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সেলফ অ্যাওয়ারনেসের প্র্যাকটিসটা বাড়াতে হবে। যে সেলফ অ্যাওয়ারনেস বা এই জিনিসটা কীভাবে ডেভেলপ করা যায় নিজের ভিতরে। এখন সময়টা তো আসলে খুব ক্রিটিক্যাল টাইমের ভিতরে আমরা যাচ্ছি। ধরেন চারিদিকে প্রচুর পরিমাণে আপনি দেখবেন যে
এত ইনফরমেশন, মানে এত ইভেন্ট আমাদের চারপাশে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে তো ইভেন্ট অ্যান্ড এভরিথিং এর অভাব নাই। সেখানে দেখা যায় যে আমার নিজের জিনিসটা আমি আমার নিজেকেই হারাই ফেলতেছি। ওই জায়গাটা নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, ওই জায়গায় হারানোর যেটা হচ্ছে যে আমাকে যেটা করতে হবে, দ্য ফার্স্ট থিং দ্যাট উই হ্যাভ টু ফোকাস অন ইজ যেগুলো আমি কি রিয়াক্টিং করি নাকি রেসপন্ডিং করি। আচ্ছা, সো যখন আমার ইমিডিয়েট আমি কুইকলি একটা রেসপন্স করছি, এটাকে আমরা বলছি রিয়াক্টিং করা। সো এখান থেকে বেরোতে হবে, কারণ এটা কিন্তু আমার আসলে ব্রেনের সাথে কানেক্টেড। সো আমাদের ব্রেনে আমরা বলছি 3টা পার্ট থাকে, একটা বেসিক ব্রেন, একটা লিম্বিক ব্রেন বা ইমোশনাল ব্রেন, আর একটা থাকে হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, এই যেটা। সো এই প্রিফ্রন্টাল কর্টেক্সকে আমরা কাজে লাগাচ্ছি কম। আচ্ছা, আমাদের তরুণদের মধ্যে কী হয়েছে, আমরা হঠাৎ করে হতাশ হয়ে যাচ্ছি। এটা চাই মানে চাই, আমরা এই যে একটা কাঙ্ক্ষিত একটা ওয়েট করব, টাইম হবে, আজকে যেটা পাচ্ছি না, যেটা রাইট টাইমে পেলে আমার জন্য বেটার হতে পারে, এই কনসেপ্ট থেকে আমরা বেরিয়ে চলে আসছি। সো এই প্রিফ্রন্টাল কর্টেক্সটা যেটা হচ্ছে র্যাশনাল ব্রেন, এই র্যাশনাল ব্রেনটাকে অ্যাক্টিভেট করাতে হবে। এটা অনেকটা আপনারা ভালো বুঝবেন, আপনারা যেহেতু প্রোগ্রামিং করছেন, মানে রাইট ব্রেনটাকে অ্যাক্টিভেট করা। আমরা লেফট ব্রেন দিয়ে কাজ করি, মানে গতানুগতিকভাবে চলছি। ধরো 7-8 বছর 10 বছর আমাদের মধ্যে ব্রেনটা যেটা ডেভেলপ হয়েছে না, এরপর আসলে আনফর্চুনেটলি আমরা ডেভেলপই করিনি। আমরা অ্যানালিটিক্যাল স্কিল বাড়াইছি, ম্যাথের স্কিল বাড়াইছি, লজিক বাড়াইছি, কিন্তু কোনটা বাড়াইনি? ইউজিং দ্য রাইট ব্রেন। কারণ আমাদের ছোটোবেলা থেকে পড়ানো হয়েছে কি অ্যান্সার বেসড ইকোনমি। দেখেন আমাদের পড়ানোর সিস্টেমটা হচ্ছে অ্যান্সার বেসড। টিচার এটা একটা পড়ায় মুখস্থ দিচ্ছে, আমি এটা মুখস্থ করেছি, কিন্তু আমাদের কিন্তু কিউরিয়াসিটি এগুলো ডেভেলপ করা হয়নি। সেই কারণে আমাদের রাইট ব্রেনটা না মারা গেছে। এই রাইট ব্রেনকে অ্যাক্টিভেট করতে হবে। আমি সবসময় একটা জিনিস, এটা রিসেন্ট টাইমে আমার মাথার ভিতরে ঘোরা শুরু করছে। মানুষজন বলে যে গ্রোথ মাইন্ডসেট, ফিক্সড মাইন্ডসেট। তো আমার হঠাৎ একবার মাথায় আসলো যে আসলে গ্রোথ মাইন্ডসেট, ফিক্সড মাইন্ডসেট না, আমাদের লাগবে কিউরিয়াস মাইন্ডসেট। হ্যাঁ, কারণ কোশ্চেন করতে হবে। ইয়েস, ইউ আর রাইট। সো কোশ্চেন আমরা কিন্তু লার্জলি আপনি দেখবেন যে আমাদের পপুলেশনে আমরা মেনে নিতে পছন্দ করি। জি জি, মানে একটা ঘটনা কেন ঘটতেছে, এটার আন্ডারলাইং রিজন কি, কেন করব, কি করব, মানে কোশ্চেন করার প্রয়োজনীয়তা আমরা দেখি না। ইভেন আমি জাস্ট দেখতেছিলাম স্যার যে আপনি প্রায় 21 বছর হবে, 21 বছর প্লাস আর কি, 22 বছর হবে মেতে। 22 বছরের বেশি সময় ইউনিভার্সিটিতে পড়ান। তো এই যে 22 বছর ধরে আপনি তো ডিফারেন্ট জেনারেশন দেখছেন। একটা হইতেছে 2010-এর আগ পর্যন্ত একটা জেনারেশন দেখছেন, পরবর্তীতে 2010 থেকে 15 পর্যন্ত একরকম ছিল, অ্যান্ড এখন তো আপনি আর একটা জেনারেশন দেখতে পাচ্ছেন। তো আলটিমেটলি এই জেনারেশনগুলোর ভিতরে আপনার কাছে কি মনে হয় যে প্রবলেমটা আসলে কোথায়? এটা কি ওই স্টুডেন্টের প্রবলেম, নাকি টিচারের প্রবলেম, সোসাইটির প্রবলেম, নাকি মানে অ্যাকচুয়াল সমস্যাটা কোথায়? এটা তো মায়ের পেট থেকে পড়েই ধরেন এই যে টলারেন্স লেভেল কমে যায় না, এটা একটা সিস্টেম বা একটা পরিবেশের প্রভাব। আসলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা আমি সব জায়গায় একই কথাই বলছি ঘুরে ফিরে, আমাদের প্যারেন্টিং আর স্কুলিং আসলে মূল জায়গাটা, সমস্যার জায়গা এটা। দেখেন আপনারা সব রিসার্চে এখন আসছে যে বাচ্চার প্রথম 3 বছর, ফার্স্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথম 3 বছর, এই 3 বছরে বাচ্চা খোঁজে কানেকশন, কিন্তু আমরা কি করছি? ওই 3 বছরেই তাকে ইনস্ট্রাকশন দিই, মোবাইল, তুমি এটা করো, ওটা করো, আবার ডে কেয়ারে পাঠাই দিই। তাহলে কি হচ্ছে? ওর প্রথমেই কিন্তু ফ্ল হয়ে গেল 1 নম্বর। আর 3 থেকে 7 এই 4 বছর আর একটা ইম্পর্টেন্ট ফেজ, ওই ফেজটাও কিন্তু কিউরিয়াস হবে, ও খালি কোশ্চেন করবে। আমি শুনলাম সেদিন, ভুলে গেছি নাম্বারগুলো মনে রাখি না, এই বাচ্চারা নাকি 3 থেকে 7 ওই সময় প্রতিদিন 400 মতো কোশ্চেন করে। কিন্তু আমাদের পরিবারে কি করা হয়? কোশ্চেন করাটাকে অনুৎসাহ করা হয়। কারণ কি? বাবা মার সময়টা তো নাই। বাবা মা ব্যস্ত আছে বাচ্চার ভবিষ্যৎ গড়ার জন্যই, কিন্তু কোন ভবিষ্যৎ? টাকা পয়সা, গাড়ি বাড়ি। কিন্তু বাচ্চাগুলো কিন্তু বড় হচ্ছে পুরো মেন্টাল ট্রমা নিয়ে। এবং রিসেন্টলি একজন গবেষণা করেছেন, তার গবেষণাগুলো এখন প্রকাশিত হচ্ছে, ডক্টর গ্যাবোর ম্যাটে। উনি দেখিয়েছেন গবেষণা করে যে আজকে যে আমরা যে মানে উইয়ার্ড আচরণগুলো করি না, এগুলো কানেক্টেড টু, মেজরিটি কানেক্টেড টু দ্য চাইল্ডহুড ট্রমা। যে ট্রমাটাতে 7 বছরের আগে ঘটেছে, ওইটাকে আবার কার্ল ইয়ং বহু বছর আগে বলে গেছে আনকনশাস মাইন্ড। বলছে ওই শিপটা ডুবে গেছে, কিন্তু ডুবে নাই, ও মাঝে মাঝে উঠে আসে। সো এগুলো সব কানেক্টেড। এখন আজকে যদি আপনি বলেন যে তাহলে আমি কি করব, এই বাচ্চাদেরকে নিয়ে এখন কাজ করতে হবে। কারণ এই বাচ্চাগুলোকে আমার প্যারেন্টিং খারাপ হয়েছে, মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, স্কুলিংটা হয়েছে আরও খারাপ। আপনি দেখেন আমাদের স্কুলিং প্যারেন্টিংটা হয়েছে কি অ্যান্সার বেসড। আমি একটু আগে আপনার একইভাবে বললাম। সো এখানে কিন্তু আমরা তার কিউরিওসিটিটাকে ডেভেলপ করার সুযোগই দিই। এবং আমি খবর নিয়ে দেখেছি যে সমস্ত স্টুডেন্টরা ক্লাসে বেশি কোশ্চেন করে তাদেরকে প্রচণ্ড পরিমাণে অপমান করা হয়। টিচাররা ক্রিটিক্যাল সিচুয়েশনে ফেলা হয়, আনকমফোর্টেবল সিচুয়েশন। কারণ কি? টিচাররা না লার্নিংয়ের জায়গা থেকে সরে গেছে। টিচারদের মধ্যে ওই ধরনের নোবেল প্রফেশন, ওই কনসেপ্ট আর নাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে ম্যাট্রিক লেভেলের আগে পর্যন্ত যেটা হয়েছে, সমাজের সবচেয়ে লো কোয়ালিটি মানুষজন মোরালে যারা কিছু পাচ্ছে না, ওরাই টিচিংয়ে ঢুকছে দেখলাম, প্রাইমারি স্কুল বাইগুলোতে। আর ইউনিভার্সিটিগুলোর অবস্থা হয়েছে আরও খারাপ। কীরকম? সেটা হচ্ছে যে এখানে টিচাররা যারা হচ্ছে, মেজরিটি দেখবেন যে তারা এক সময় খুবই ওয়ার্স্ট স্টুডেন্ট ছিল। আচ্ছা।
আইদার তারা বেস্ট স্টুডেন্ট ছিল, এই বেস্ট স্টুডেন্টের মধ্যে এমপ্যাথি বলে কিছু নাই, তারা জানে না যে আরেকজন মানুষ পড়ালেখা নাও করতে পারে। কিন্তু টিচার হইতে হলে তো ভালো রেজাল্ট না, কিন্তু আমি কিন্তু বেস্ট পার্টটাকে আনতেছি না। আইদার ওয়ার্স্ট স্টুডেন্ট ছিল, ও কিন্তু সবচেয়ে ফাঁকিবাজ ধান্দাবাজ, ও টিচার হচ্ছে। আচ্ছা, কারণ ও কোনো মতে একটা আজকাল পিএইচডি করা খুব সহজ হয়ে গেছে। আমি দেখবে, আপনি খেয়াল করে দেখবেন, আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিভিন্ন টপ ইউনিভার্সিটিগুলো দেখবেন, তার সিভিটা দেখেন টিচারের, দেখবেন যে ব্যাচেলর মাস্টার্সের অবস্থা ভালো না, কিন্তু কোনো মতো একটা পিএইচডি জোগাড় করে এখন সে প্রফেসর। আবার সবচেয়ে বেস্ট স্টুডেন্ট যারা সারা জীবন ফার্স্ট সেকেন্ড হচ্ছে, এগুলোর মধ্যে আবার এমপ্যাথি নাই। আচ্ছা, আর ওকে এমপ্যাথিকে প্র্যাকটিস করাচ্ছেও না। তার মানে কি হচ্ছে, আমার স্টুডেন্টকে আমি কোথায় দিচ্ছি, সে তো সেই সাইকোলজিক্যাল সেফটি পাচ্ছে না ক্লাসরুমে। আইদার হি অর শি ইজ টট বাই দ্য ভেরি ওয়ার্স্ট টিচার, অর হিজ অর শি ইজ টট বাই ভেরি গুড কোয়ালিটি স্টুডেন্ট, নট টিচার, যে টিচার হইতে পারে নাই। তার মানে আমাদের বাংলাদেশে টিচিং ইজ অ্যাকচুয়ালি বিগ ক্রাইসিস। এই প্রাইমারি স্কুলের টিচারদের কিন্তু একটা জিনিস আছে, ওই যে আপনার প্রাইমারি টিচার্স ট্রেনিং স্কুল বা এই টাইপের জিনিসপত্র আছে। ইউনিভার্সিটিতে যখন কেউ টিচার হয়, ওনাদের কি কোনো ট্রেনিং না? কিছু না, খুব চমৎকার একটা কথা বলেছেন। এই কথা আমার হঠাৎ মাথায় না, এই প্যান্ডোরা বক্সটা, থ্যাংক ইউ ফর ওপেনিং। এটা আমি প্রথম খুলছি। আমাদের ছোটবেলায় আমরা যা টিচার দেখতাম, ওরা কিন্তু বিএড করে আসতো। বিএড এমএড। ইংল্যান্ডে কিন্তু এই এডুকেশনের উপরে ডিগ্রি ছাড়া আপনি টিচার হতে পারবেন না। ওটা কিন্তু আলাদা জিনিস। আপনি কম্পিউটার সায়েন্সের টিচার, কিন্তু আপনার বিএড করা কি আছে, না থাকলে আপনি টিচার হতে পারবেন। বিকজ টিচিং এর জন্য তো একটা মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ওইটা। কিন্তু বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে, বাংলাদেশে আপনি আপনার প্রোগ্রামে, আমি দায়িত্ব নিয়ে বলি, আমি মোট 10টার মতো ইউনিভার্সিটির কাজ করেছি। একটা ইউনিভার্সিটি ছাড়া আর কোনো ইউনিভার্সিটি কোনো ট্রেনিংই নেই, ওইটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। আর কোনো ইউনিভার্সিটি কোনো টিচিং ট্রেনিং কিচ্ছু নাই। আমি উত্তর ইউনিভার্সিটি অ্যাডভাইস হিসেবে কাজ করেছি 5 মাস, ওখানে আমি সেটা শুরু করছিলাম। 90% টিচার দে লাভড ইট। আমি তাদেরকে ইমোশনালি ইন্টেলিজেন্ট টিচার্স হওয়ার জিনিসগুলো শেখাচ্ছিলাম। 90% ওয়ার হ্যাপি, বাট ওই কিছু মানুষ কিন্তু খুশি না। ও চিন্তা করছে, আরে আমারে কি শিখাবে, বাট 90% টিচার দে ওয়ার ভেরি হ্যাপি। আমি ইসডেল্টা ইউনিভার্সিটি আমাকে ইনভাইট করেছিল, ওখানে আমি টপ 70 জন টিচারদের কর্মশালাটা করে এসেছি। আপনি এইসব ভার্সিটি খোঁজ নেন, ওই টিচাররা যারা রিয়েলি শিখেছে ইমোশনাল ইন্টেলিজেন্ট, তারা স্টিল আমার সাথে কানেক্টেড, অ্যান্ড দে আর সেইং দ্যাট ইয়েস মাই পারসেপশন হ্যাজ বিন চেঞ্জ। ওরা কিন্তু স্টুডেন্টকে এখন আর লার্নার মনে করছে না, ও মনে করছে যে না, আমি ফ্যাসিলিটেট করবো, আমি আর টিচারের জায়গায় নাই। কেন, উন্নত বিশ্বের কনসেপ্টটা কি, ওদের দেশের প্রফেসররা কি অথরিটেটিভ কোনো কাজ করে না? দে আস্ক দ্য কোয়েশ্চেন। যেমন দেখেন, একটা জাপানি প্রফেসর এক্সাম্পল আমি অনেক জায়গায় দিচ্ছি ইদানিং। জাপানে একজন প্রফেসরের ক্লাসে বাংলাদেশে একটা স্টুডেন্ট ক্যালকুলেটর নিতে ভুলে গিয়েছে, তো প্রফেসর 3বার ক্ষমা চাইছে যে আমি মনে হয় তোমাকে ভালো মতো এক্সপ্লেনেশন করে বুঝাইতে পারি যে ক্যালকুলেটর আনার দরকার। ইউ সি দ্যাট হি ইজ টেকিং দ্য রেসপন্সিবিলিটি। আজকে আমার ক্লাসে স্টুডেন্ট পারছে না, 10 টাকার, আমি বলছি এই তুমি তো পড়ালেখা শিখে আসোনি, উইচ ইজ অ্যাবসলিউটলি রং। রানী মুখার্জি একটা মুভি দেখেছিলাম ইন্ডিয়াতে, আমি খুব পছন্দ করি, যে উনি বলেছেন দেয়ার আর গুড টিচার্স অ্যান্ড ব্যাড টিচার্স, দেয়ার আর অনলি গুড স্টুডেন্ট। আই বিলিভ ইন দিস থিওরি। আচ্ছা, তারপরে আমাদের টিচিংটার মধ্যে আমাদের পরিবর্তন আনা দরকার, এবং যেটা বলেছেন ট্রেনিং বলে কিচ্ছু নাই, কিচ্ছু হয় না। বাট এটা ছাড়া মানে আসলে তাহলে এটা খুব জটিল ইকুয়েশন। বাচ্চাদেরকে আমরা খুবই ভয়ঙ্কর জঙ্গলে ছেড়ে দিচ্ছি, আচ্ছা, আমরা খোঁজও নিচ্ছি না। আর আমি ওই শুরুতে আসলে যেটা জানার চেষ্টা করছি সেটা হইতেছে, এখন যে বাচ্চারা এখন বড় হচ্ছে তাদের ব্যাপারে তো আপনি প্যারেন্টিং স্কুল এটা সেটা বললেন, কিন্তু যারা অলরেডি বড় হয়ে গেছে, ধরেন আমার মতো বা আমার থেকে যারা একটা জুনিয়র বা ফ্রেশার আছে, তো তার ক্ষেত্রে আসলে সে ইভেন তার বাবা মাও হয়তো বা, এবং মেজরিটি ক্ষেত্রে আমরা ওই যে সেলফ অ্যাওয়ার বা বাবা মা যেভাবে টেক কেয়ার করা দরকার, বা যেটা সব বাবা মা আসলে ওইভাবে ক্যাপাবলও না। অনেকে আসলে হয়তো বা শহরে থাকে না, গ্রামে থাকে, অনেকের শিক্ষাগত যোগ্যতা সে এই দুনিয়ার ভিতরে অপারেট করতে, বাট ছেলে মেয়ে তো আসলে এই পৃথিবীর জন্যই সে প্রস্তুত হচ্ছে। তো নিজে থেকে যে নিজে আমি আমার নিজেকে কীভাবে বুঝতে পারি, অ্যান্ড দেন আমি আমার ফ্লসগুলোকে ধরে সেটার উপরে কাজ কীভাবে করতে পারি। কারণ আমি যতগুলো ইউনিভার্সিটিতে যাই, আমি সবসময় একটা জিনিস বলি যে তুমি দেশকে 100 বার গালি দিতে পারো, তোমার ইউনিভার্সিটিকে কয়েকশো না কয়েক হাজার বার গালি দিতে পারো যে এটা আমার জীবন নষ্ট করে দিচ্ছে, বাট এন্ড অফ দ্য ডে চাকরি বাকরি তোমার নিজেকেই করতে হবে, তোমার জীবনটা তোমাকেই চালাইতে হবে। চমৎকার এই যে জিনিসটা, যে আমি আসলে আমার নিজেকে কিভাবে আবিষ্কার করব। 3টা জিনিস আমি খুব সিম্পলি বলবো, টু মেক ইট ভেরি সিম্পল ফর অল অফ দ্য পিপল যারা ওয়াচ করছে। 1 নম্বর জিনিসটা জিজ্ঞেস করতে হবে যে আমি আমার নিজেকে যে প্রস্তুত ঠিক মতো করছি, কিন্তু ফার্স্ট থিং যে এম আই হ্যাপি উইথ মাই সিচুয়েশন। যেমন ধরেন প্রত্যেকটা বাচ্চা, তারা কিন্তু অনেক পটেনশিয়াল নিয়ে পৃথিবীতে এসছে, তো আপনি মনে করেন কমপ্লেসেন্ট হবেন না। ফার্স্ট কোশ্চেন আমি জিজ্ঞেস করবো, আচ্ছা আমি যে জীবনটা এখন পাচ্ছি এটা কি রাইট? ধরেন আপনি একজন পাচ্ছে বেতন 50,000 টাকা, এখন জিজ্ঞেস করতে ইজ ইট এনাফ ফর মি? বলছে যদি অ্যান্সারটা হয় না, তার মানে তাকে স্কিল বাড়াতে হবে, নাম্বার 1 কোশ্চেন। আর 2 নম্বর হচ্ছে সেকেন্ড কোশ্চেন জিজ্ঞেস করতে, আচ্ছা আমি কি ইমোশনকে কন্ট্রোল করি নাকি ইমোশন আমাকে চালায়? সেকেন্ড কোশ্চেন।
তার মানে খুঁজতে পারবে আমি কি ইমোশনালি ড্রিভেন হয়ে যাই কিনা, ইমোশনালি ড্রিভেন কিনা এটা বোঝার কি কোনো যদি ওই যে রিয়াকশন করি কিনা। যেমন ধরেন কিরকম? কেমন ধর মনে করেন আপনাকে আপনার একজন বন্ধু বললো, দোস্ত তুই তো কি করলে, কি ক্যারিয়ার ফালতু কদ্দূর কি করলে, এটাকে আমি কিভাবে নিচ্ছি, দ্যাটস দ্য কোয়েশ্চেন। আমি যদি এটাতে মন খারাপ করে আমার প্রফেশনের প্রতি খারাপ ফিল করে নতুন কিছু করার চেষ্টা করি, না বুঝি, তাহলে আমি ইমোশনালি ড্রিভেন হলাম। আবার অনেকে আপনাকে মনে করেন সিনিয়র আপনাকে বললো যে আচ্ছা না না তোমার তো কাজে কর্মে ভালো হচ্ছে না, আমি যদি চিন্তা করি আরে বস আমাকে ডিসলাইক করে, অপছন্দ করে, বসের জন্য এত কিছু করলাম, তাহলে আমি বুঝবো যে আমি ইমোশনালি ড্রিভেন, মানে আমি ক্ল্যারিটির জায়গায় থাকবো না, তখন আমি বুঝবো যে আমি ইমোশনকে ড্রাইভ করছি কিনা। আর 3 নম্বর পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ফিডব্যাকটা নিতে পারি কিনা। মানুষের গ্রোথ তখনই আটকে যায় যখন সে ফিডব্যাক না বন্ধ করে দেয়। আচ্ছা, ইট হ্যাপেন্ড উইথ সাম গ্রেট পিপল অলসো। আমি একটা রিসার্চ করছি বর্তমানে, সেটা হচ্ছে গুড টু গ্রেটের মধ্যে পার্থক্যটা। সেখানে আমি দেখলাম যে কিছু মানুষ একটা পর্যায়ের পরে উঠতেই পারে না, কারণ সে ফিডব্যাক নাটা বন্ধ করে দেয়। যেমন দেখবেন বাংলাদেশে আন্তর্জাতিক মানে ব্যক্তিত্ব নাই, একেবারেই নাই। দেখেন সাকিব আল হাসান মনে হয় মোস্ট প্রবাবলি লাস্ট ওয়ান, যাকে সারা পৃথিবী জানতো। কিন্তু এছাড়া আমি শিক্ষা দীক্ষা কোনো জায়গায় কি বাংলাদেশের কেউ টপ ইভেন 50-তে আছি? ডক্টর ইউনূস আছে, ওই যে ইউনূস স্যার আছে, তো ইউনূস স্যার তো বয়স হয়ে গেছে 80+। আমি বলছি 40 থেকে 60-এর মধ্যে আপনি দেখেন তো নাই। কেন নাই? কারণ হচ্ছে আমাদের মানুষজনগুলা এক পর্যায়ে যে ফিডব্যাক বন্ধ করে দেয়। আচ্ছা, সিঙ্গাররা নিজেকে বেস্ট করার চেষ্টা করছে না, অ্যাক্টররা করছে না, আমার কর্পোরেটরাও তাই। আপনি আজকে কম্পেয়ার করেন বাংলাদেশের টপ কোম্পানির সিইও আর আমেরিকার সত্য নাদলা সুন্দর পিছের সাথে কম্প্যারিজন করেন, আপনি ইউ উইল বি সারপ্রাইজ টু সি। তো কেন সম্ভব না? আজকে তো ডিজিটাল যুগ, সবাই তো একই কাজ করছে, আমরা কেন সত্য নাদলা সুন্দর পিছিয়ে পাচ্ছি না? দ্যাটস আ কোয়েশ্চেন। তার মানে কি আমরা ফিডব্যাক নেওয়ার দরজাটা বন্ধ করে দিই, আমি আর গ্রোথ করি না। আমাদের যেমন টিচাররা যখন 20 বছর আগে জিনিস পড়াচ্ছে, আমাদের সব সেক্টরের লোকজন তাই পুরোনো জিনিস বেচতেছে তারা। ফিডব্যাক অ্যান্ড ক্রিটিসিজমের জিনিসটা লার্জলি আমার কাছে মনে হয় যে কালচারালি আমাদের সমাজে এটাকে নেগেটিভভাবে দেখায়। যখন আমাকে কেউ একটা ক্রিটিসিজম করে কিছু বলে, আমরা ট্রিগার্ড হয়ে যাই, রিয়াকশন দেওয়া শুরু করি। এবং ক্ষেত্র বিশেষে ফিডব্যাক দেওয়ারও কিন্তু একটা উপায় আছে, সেটাও আমরা এটাই আমি বলতে ফ্যান্টাস্টিক, আপনি খুব চমৎকার। ফিডব্যাক এক হইতেছে যে ম্যানেজার বা যে গুরুত্বপূর্ণ পদে আছে, ধরে নিলাম যে সে আসলে ফিডব্যাক দিতে পারে না, সে ওয়ার্স্ট ওয়েতে ফিডব্যাক দেয়, কিন্তু আমি মানুষটা তো আমার আসলে ওটা রিসিভ করে ওখান থেকে ভালোটা নিতে হবে, সেটা আমি কীভাবে নিতে পারি? চমৎকার কোশ্চেন করছেন। দ্য ফার্স্ট কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতে হবে যে পার্সোনালি নেওয়া যাবে না। আচ্ছা, যদি দেখি যে এই লোকটা কি যে ফিডব্যাকটা দিয়েছে এটা কি ভ্যালিড কিনা, ফার্স্ট থিং এই ফিডব্যাক যেই দেখ না কেন। তার মানে এই জন্য আমরা বলছি কারা গ্রোথ মাইন্ডসেট একটা কথা বলেছেন না, গ্রোথ মাইন্ডসেট পিপল দে লার্ন ফ্রম এভরিওয়্যার, এভরি পিপল। একটা বাচ্চার কাছ থেকে শেখে। আমি যেমন আমি যদি বলি আমার ছোট বাচ্চা থেকে আমি লাইফে কি পরিমাণ যে শিখছি, আনবিলিভেবল। কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশে একটা বড় গুটিগুলো যারা খুব সফল মানুষজন, তারা র্যাঙ্ক দেখে শেখে। ও আচ্ছা এই লোকটা সিও, তাহলে শেখা যায়। আচ্ছা ও জিএম, না না না, একজন প্রফেসর একটা লেকচারের কাছ থেকে শিখবে এটা ভাবতেই পারে না। অথচ আমি আমার জুনিয়র লেকচার আমার স্টুডেন্টের কাছ থেকে প্রতিনিয়ত শিখতেছি। তো গ্রোথ মাইন্ডসেট মানে হচ্ছে আমার ওপেন টু লার্নিং হবে। ওপেন টু লার্নিং যখন হবেন তখন আপনি প্রথমে ফিডব্যাকটাকে কোশ্চেন করবেন, যেটা কি আমার জন্য ভ্যালিড, আমার কি ফ্লটা আসলে আছে কিনা। যদি থাকে তাহলে আমি ইমপ্রুভ করব, আর যদি না থাকে তাহলে বুঝতে হবে যে আমাকে ফিডব্যাক দিচ্ছে আইদার সে স্টুপিড অথবা সে ইচ্ছা করে আমাকে দুর্বল করার জন্য করেছে। এতগুলো কাজকে আমি করতে পারি, কখনো করতে পারবো যখন আমার ইমোশনাল ইন্টেলিজেন্স, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, আমাকে প্রচুর মানুষ ফিডব্যাক দেয়, বিশ্বাস করবেন না, অযাচিত ফিডব্যাক 90% হয়। আচ্ছা, আমি তো নিচ্ছি না ওগুলো, কিন্তু 10% ফিডব্যাক আমাকে তো ফিল্টার আউট করতে হবে। ইটস ভেরি চ্যালেঞ্জিং, ভেরি ডিফিকাল্ট। এই ফিডব্যাকে কিন্তু অনেকে ভেঙে পড়ছে। আমি তো ভাঙছি না, আমার আমার রিলে প্রচুর কমেন্ট আসতেছে যে আপনি ফালতু যুক্তি দিচ্ছেন। আমি তখন বলছি ইয়েস থ্যাঙ্কস এ লট। যেমন একটা এক্সাম্পল আপনাকে দিই, আমি রিসেন্টলি একটা ভিডিও শেয়ার করেছি যেখানে আমি থিওরিটা শেয়ার করেছি যে কেউ যদি কনসিস্টেন্টলি ইমপ্রুভ করে প্রতিদিন মাত্র 18 মিনিট করে 365 দিন পরে সে টপ 5% যাবে। আই বিলিভ ইন দিস। আমি যে কোনো স্কিল যদি আজকে 18 মিনিট যা শিখছি, পরের দিন কিন্তু আমাকে ইনক্রিমেন্টাল হইতে হবে। এটা যদি করি আমি তো আসলেই বিশ্বে বোঝাও, কিন্তু অনেকে আমাকে এটা নিয়ে গালি দিচ্ছে। আমি তখন কি করেছি জানেন, আমি আবার সার্চ করেছি আসলে কি ট্রু কিনা। পরে দেখলাম ইয়েস ট্রু। পরে আমি সুন্দর করে কমেন্ট দিয়েছি ইয়েস আপনার মানে রিয়াকশনটা ভ্যালিড আছে, বাট এটা প্রুফ। আজকেও একটা গালি খাইছে ওখানে, বাট আমি তো রিয়াক্ট করছি না, বিকজ আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করছি যে ওয়াই হি অর শি ইজ বিহেভিং ইন দ্যাট ওয়ে। এটার জন্য আমার দরকার আর একটা গ্রেটেস্ট স্কিলস অফ হিউম্যান বিং, সেটা হচ্ছে এমপ্যাথি দরকার। এই এমপ্যাথি তো আমাদের জিরো, এমপ্যাথি জিরো। এবং আমার কাছে মনে হয় যে লার্জলি আমরা আসলে একটু ডিফারেন্টভাবে জাতিগতভাবে অপারেট করি, এবং সেখানে ইমোশন খুব ভয়াবহ রকমভাবে ড্রাইভ করা আমাদের। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি কিছুদিন আগে 2-3 দিন হবে
ফেসবুক পেজ থেকে, আমার যে ফেসবুক পেজটা আছে ওখান থেকে একটা পোস্ট করছি। সেই পোস্টটা হচ্ছে প্রোগ্রামিং হিরোর স্টুডেন্ট, ও এখন পর্তুগালে কাজ করতেছে, পর্তুগালে গেছে, বাংলাদেশে বসেই ও কাজ করতো রিমোটলি ওয়েব ডেভেলপার হিসেবে, পরবর্তীতে ওই কোম্পানি ওকে পর্তুগালে নিয়ে গেছে অ্যান্ড দেন ওখানে বসে ও কাজ কাম করতেছে। তো এটা প্রথম আলোতে এটা নিউজ হয়েছে। তো প্রথম আলোতে এটা কীভাবে নিউজ হয়েছে, এটা প্রথমে আমাদের ফেসবুক পেজ থেকে ওর স্টোরিটা গেছিলো বেশ আগে, পরবর্তীতে এটা আবার পাবলিকিয়ান নামে একটা পেজ আছে সেখানে পাবলিশ হয়েছে, সেখান থেকে মানে এটা রাতারাতি ভাইরাল হয়ে গেছে সামহাউ, অ্যান্ড দেন ওখান থেকে এটা পরবর্তীতে প্রথম আলোর নজরে আসছে। দেন তারা নিজেরাই মানে আমাদের সাথে কোনো কমিউনিকেশন কোনো কিছুই না, ওই স্টুডেন্টের সাথে কমিউনিকেট করে এটা পাবলিশ করছে, স্বপ্ন নিয়ে যে একটা ফিচার করে সেখানে। এখন মজার বিষয় হতেছে, তো ওইটার টাইটেল ছিল এরকম যে নিজে নিজে কোডিং শিখে পর্তুগালে চাকরি করছেন, এই টাইপের কিছু একটা। তো আমি যখন এটা শেয়ার দিছি তখন আমি লিখলাম যে আমাদের ব্যাচ 2 এর স্টুডেন্ট, এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়, ভালো জিনিস। এবং আমি ওখানে নোটিস করলাম যে 3-4টা কমেন্ট এরকম যে এখানে তো লেখা নিজে নিজে শিখছে, তাহলে আপনি কেন বলতেছেন যে সে আপনাদের মাধ্যমে শিখছে বা এরকম। ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি যে এই পোস্টারটা দিছি ওটা কিন্তু নিউজের কাটিং, তো ওখানে কিন্তু মেইন আর্টিকেলটাও ছিল। আর্টিকেলে কিন্তু 3 নম্বর প্যারাগ্রাফে লেখাই আছে, সে নিজেই বলছে যে সে ব্যাচ 2 এর স্টুডেন্ট ছিল এবং সে এইটা তারপর, এবং সেও কিন্তু নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে পড়ছে, ন্যাশনাল ইউনিভার্সিটি, মানে সে সিএসসি ধারা কাছের লোকই না। তো সেখান থেকে সে এরকম একটা জার্নির ভিতর দিয়ে গেছে। তো আমি 3-4টা কমেন্ট দেখে আমি খুব অবাক হয়েছি, কারণ আপনি যদি খেয়াল করে দেখেন যে আমরা চোখ থাকতেও অন্ধ। জি, আমি শুধু টাইটেলটা দেখেই ধরা খেয়ে বসে আছি, এবং মেজরিটি ক্ষেত্রে আপনি দেখবেন বাংলাদেশি লোকজন দেখবেন ধরা খায়, এখানে ইনভেস্ট করে, এটা করে, সেটা করে ধরা, ক্রিটিক্যালি অ্যানালিসিস করছে না, মাথা খাটায় না। তো সে চিন্তা করতেছে যে আমাকে এখানে একটা রিয়াকশন দিতে হবে ফার্স্ট, জি, মানে কত দ্রুত আমি রিয়াকশন দিতে আসলে ওর তো দোষ নেই, ও তো ক্রিটিক্যালি ব্লাইন্ড, আসলে ব্লাইন্ড। মানে ও কিন্তু ওইটার সাথে এই দুটাকে কম্পেয়ার করছে। হ্যাঁ, ও ভাবছে কি জানেন যে আপনি মিথ্যা কথা বলতেছেন। হ্যাঁ, মানে ওর যে এইটা মেন্টাল যেটা ওটা তো তৈরি হয়নি আসলে। ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি যখন তাদেরকে বললাম যে ভাই তুমি কি 3 নম্বর প্যারাগ্রাফটা পড়ে দেখছো, এবং মজার বিষয় হতেছে এই 3টা কমেন্টে আমি যখন বলছি পরবর্তীতে কমেন্টগুলো ডিলিট করে দিছে, তা নিজেরাই ডিলিট করে দিচ্ছে। কারণ আপনি দেখেন যে এইটা আমাদের নিজেদের জন্য আসলে আমরা নিজেদের কি পরিমাণ বড় ক্ষতি করতেছি, যে আমি কোনো কিছুর ডিপে যাই না, আমি সবসময় সারফেস লেভেলে আমি যে কোনো কিছু জেনে এই করবো। এখন এই যে ওভারঅল আমাদের চিন্তা ভাবনার এই যে একটা অবস্থার ভিতরে আমরা গেছি, এখান থেকে আসলে বের হওয়ার জন্য মানে নিজে চেষ্টা করার উপায়টা কি? কোনো বই পড়লে কাজ হবে নাকি, কোনো ভিডিও দেখতে হবে নাকি, কোনো ট্রেনিং নিতে হবে নাকি, কোনো কোর্স? এখন ইউনিভার্সিটিতে আমাকে এখানে হেল্প করবে না, আমি ধরেই নিচ্ছি, তাহলে আমার নিজেকে তো বাঁচতে হবে, বেঁচে থাকার জন্য এগুলো করতে হবে। আমরা যেটা বুঝি হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলটা, যেমন একটা এক্সাম্পল দিয়ে আমি যে ট্রেনিংগুলোতে করাই, মনে করেন ধরেন একটা স্টুডেন্ট ক্লাসে লেটে এসেছে, এখন টিচার কি করছে, তাকে বকাঝকা করছে, তুমি কালকে থেকে কিন্তু রেগুলার আসবে নাহলে পানিশমেন্ট। এখন একটা ইমোশনাল ইন্টেলিজেন্ট টিচার কি করবে, 3-4 দিন লেট করার পরে লেটে আসলে জিজ্ঞেস করবে যে আচ্ছা বাবা বা মা তুমি কেন লেটে আসো, তখন অ্যান্সারটা কি দিবে, সাধারণত বলবে স্যার আমি লেটে ঘুমাইছি। এখানে কি আমি থামবো না, বলতে হবে কেন লেটে ঘুমাইছো, ও বলবে যে স্যার একটু পার্টি করছি, মানে মজা করছি। কেন মজা করছো? আচ্ছা স্যার আসলে আমার ওই যে পড়ালেখা করতে ভালো লাগে না, এই সেই। তাহলে কি হচ্ছে, আমি কিন্তু ওই যে ডিপ লেভেলে যে কোয়েশ্চেনিং করা এই ক্ষমতাটাই আমাদের নাই, আর আমাদের শিক্ষকদের মধ্যে একেবারেই নাই। কারণ আমাদের শিক্ষকরা হয়েছে কি বর্তমানে, জানি না, আমাকে অনেক শিক্ষকরা গালি দিতে পারে কারণ আমি ইদানিং এগুলো কথা বলছি, কারণ কি আমার রাগ আছে কিছুটা, মানে লাইক আই ওয়ার্কড উইথ সো মেনি পিপল ইন দ্য লাস্ট 21 ইয়ার্স। আমি দেখছি একাডেমিক সেক্টরটাই তো আসলে সব সেক্টর বানায়, তাই না? মানে এই জন্য কিন্তু বলা হয় যে একটা জাতিকে ধ্বংস করতে গেলে বলা হয় যে দক্ষিণ আমেরিকা মানে আফ্রিকা লেখা আছে যে কোনো জাতিকে ধ্বংস করতে গেলে শিক্ষককে নষ্ট করো আর পরীক্ষাটাকে নষ্ট করো। তো বাংলাদেশে সেটাই হলো, শিক্ষক জাতিটাকে আমরা জানিও না যে শিক্ষকদেরকে আমরা কিভাবে দুর্বল করে ফেলছি, আর ইচ্ছা করে দুর্বলদেরকে এখন টিচিং নিয়ে আসা হচ্ছে, যারা দারুণ বাটপারি ধরনের কথাবার্তা বলতে পারে, পেপ টক দেয়, তাদের একটাই কথা তোমরা পরিশ্রম করো বড় হয়ে যাবাই, অথচ নিজে কিন্তু জীবনে ভালো স্টুডেন্ট ছিল। তো এই যে প্রবলেমটা, এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা ল্যাকিং থাকাতে ওইটা কিন্তু মিররিং হচ্ছে আসলে, কারণ আমরা সারফেস লেভেল থেকে চলে যাচ্ছি, মানে আমরা ওই যে আইসবার্গের নিচে যাচ্ছি না, আমরা টিপ অফ দ্য আইসবার্গে আটকে আছি, এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা আমরা বাড়াচ্ছি না, এটা একটা বিগ ক্রাইসিস। তবে আপনি যেটা বলছেন, বারবার একটা কথা বলছেন, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, যে যাই হোক নিজেকে তো তৈরি করে নিতে হবে, তো নিজে এই যে ক্রিটিক্যাল থিঙ্কিংগুলো কোশ্চেন করতে হবে আসলে। এগুলো শেখার বা জানার আসলে বেস্ট সোর্স কি হইতে পারে, বা কোনো কি পার্টিকুলার ধরেন ইউটিউব চ্যানেল বা কোনো একটা পার্সন, মানে হয় কি অনেক সময় মানুষজন আসলে বুঝে উঠতে পারে না
যে আমি আসলে কোথা থেকে শুরু করব, কারণ আমি এমন একটা ক্ষতির ভিতরে বা এমন একটা বিপদের মধ্যে পড়ছি আমি নিজেকে বুঝতে পারতেছি না। ওই জায়গাটাতে যেমন আমি সবসময় একটা জিনিস সবাইকে বলি যে সবার শুরুতে 16 পার্সোনালিটিস নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে নিজে পার্সোনালিটি টেস্ট করা যায়। ওখানে পার্সোনালিটি টেস্ট করে আমার নিজেকে বুঝতে হবে যে আমি আসলে কেমন। আমার শর্ট অ্যানালাইসিস করা দরকার নিজের একটা, যে আমার আসলে কোনটাতে ভালো, আমি কোনটাতে খারাপ। পৃথিবীতে সমস্ত মানুষজনের কিন্তু কাজ আছে এবং সব ধরনের লোকের প্রফেশন আছে, সব ধরনের লোকজন টাকা পয়সা ইনকাম করে পৃথিবীতে সুখী শান্তিতে, এবং এই প্ল্যান করা ছাড়া উপরআল্লাহ কাউরে নিচে পাঠায় নাই। সো প্ল্যান যেহেতু করছে তার মানে আমাকে খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার আসলে প্রথমে স্টেপ কি? ফার্স্ট নিজের দিকে তাকানো, জি, নিজেকে আগে বোঝা, নিজেকে জানা। নিজেকে জানার জন্য ওই যে একটা অ্যাসেসমেন্ট করা, অথবা ইভেন আমি একটা রিসেন্ট ভিডিও দেখতেছিলাম যে ইউটিউবের ভিতরে একটা চমৎকার ভিডিও, তো সেই ভিডিওটাতে বলতেছিল যে নিজের ব্লাইন্ড স্পট খুঁজে বের করা একটা খুব চমৎকার বিষয়। হ্যাঁ, সো আমি কি করব, আমি প্রথমে আমার পার্সোনালিটি টেস্ট করব, ফুল রিপোর্টটা নিব, নিয়ে আমি চ্যাটজিপিটিকে দিব, দিয়ে আমি আমার সম্পর্কে ওকে বলবো যে এই যে আমি আমার রিপোর্টটা দিলাম, এখন তুমি আমাকে 10টা কোশ্চেন করো, করে তুমি আমার সম্পর্কে আরও বোঝার চেষ্টা করো। আমি আমার সেলফ অ্যাওয়্যার হওয়ার জন্য আমি আমার নিজেকে আসলে বুঝতে চাচ্ছি, জানতে চাচ্ছি। সো তুমি আমাকে কিছু কোশ্চেন করে বোঝার চেষ্টা করো। ও কিন্তু সুন্দর করে আমাকে কোশ্চেন করবে, সেগুলোর অ্যান্সার আমি ওকে লিখে দিব। তারপর আমি বলবো যে তুমি আসলে আরও 10টা কোশ্চেন করে আমার ব্লাইন্ড স্পটগুলোকে আমাকে ধরাই দাও, এবং আমি আমার নিজেকে আসলে কীভাবে আবিষ্কার করতে পারি, আমি নিজে কীভাবে রিয়্যাক্ট করি, কেমনে আমি মানুষের সাথে কথা বলি, আমি ইনফরমেশন কীভাবে প্রসেস করি, এই প্রত্যেকটা জিনিস যখন আমি আমার নিজের সম্পর্কে জেনে ফেললাম, এবার আমি তো আমার উইক স্পটগুলো বুঝে ফেলছি। হয়তো এরকম হতে পারে যে আমি অনেক বেশি আসলে সময় অনুবর্তিত পার্সন না, বা আমি ডিসিপ্লিন পার্সন না। তাহলে আমার কী করতে হবে যে আসলে আমার ডিসিপ্লিন ছাড়া তো আমি মেজরিটি কাজে যে ধরা খেয়ে যাবো। তো তাহলে আমার ডিসিপ্লিন প্র্যাকটিস করতে হবে। তো ডিসিপ্লিন প্র্যাকটিস করার জন্য তো আমার প্রথম দিনে সব ফিক্স করে ফেলতে হবে, সেটা এরকম না, আমি একটা একটা করে ফিক্স করবো। তো এই লাইনে যদি আপনার আসলে খুব, আপনি কিন্তু ঠিক রাইট কথাটা বলছেন। যেমন দেখেন, আমি ইমোশনাল ইন্টেলিজেন্সের 3টা টেস্ট করাই। আচ্ছা, কিরকম? কি যেটা পাবলিক লেভেলে, একটা হচ্ছে positivepsychology.com এ আছে 15টা কোয়েশ্চেনিয়ার। আচ্ছা, দারুণ। এই 15টা কোয়েশ্চেনিয়ারে তখন তো ড্যানিয়েল গোলম্যান 5টা পিলার বলছিল, সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট, সেলফ মোটিভেশন, এমপ্যাথি এন্ড সোশ্যাল স্কিল। প্রত্যেকটার জন্য 3টা করে কোয়েশ্চেন আছে। সো আমি বিশ্বাস করবেন না, আমি নিজে করাই, কিন্তু আমি নিজে ওই কোয়েশ্চেনিয়ার করে নিজের দিকে তাকাইছি, আচ্ছা আমি কোনটাতে উইক পাইলাম। যেমন আমি একটাতে পাইছিলাম একটা হচ্ছে যে আই টেন্ড টু অ্যাভয়েড কনফ্লিক্টস। আচ্ছা, আমি দিয়েছি যে অলওয়েজ, আমি বলছি এটা খুব ভালো কাজ করছি। পরে দেখে আমার দিচ্ছে 5 পাবে হচ্ছে যে নট অ্যাট অল, যে না আমি কনফ্লিক্ট অ্যাভয়েড করি না, আই ইনভাইট দ্য হার্ড টক, বিকজ আমি ইমোশনাল ইন্টেলিজেন্ট মানে কি, আমার লজিক ভালো, লজিক দিতে পারবো। তো আমি কিন্তু তখন আস্তে আস্তে কি করা শুরু করছি জানেন, আমি এটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি। আমি এখন দিব খুব সম্ভবত 4 ইভেন। তার মানে কি, আমার মতো একজন ট্রেনার যে ইমোশনাল ইন্টেলিজেন্স এত বছর কাজ করছে, আমি নিজে এখন এইটা আপডেট করছি। সো কোয়েশ্চেনটা হচ্ছে ওই যে সদিচ্ছাটা থাকতে হবে। তবে এই কারণে আমি বলবো যে বাংলাদেশের কনটেক্সটে যারা নিজেকে নিয়ে উন্নত করতে চায়, তাদের প্রথম যে জিনিসটা করা দরকার, একজন ভালো মেন্টর একটু খোঁজা উচিত। এই মেন্টরটা তার ব্যাচমেটও হইতে পারে, এক ব্যাচ সিনিয়র হইতে পারে। বয়স ভুলে যে দেখতে হবে যে কে আসলে আমার মেন্টরের ভিতরে কি কি সত্যিকার থাকা উচিত। একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে মেন্টর আসলে আমাকে ভালো বুঝবে, মানে আমার সত্যিকার অর্থে ভালো চায়। এটাও টাফ, কিন্তু অনেক মেন্টর যেটা হয় বাটপার হয়, তার স্বার্থে তাকে ব্যবহার করে। সো মেন্টরটা দেখতে হবে যে কে আসলে ট্রুলি আমার ভালো চায়। এই মেন্টরটা তার ব্যাচমেট হইতে পারে, বন্ধু হইতে পারে, স্পাউজও হইতে পারে। এই মেন্টরের পরামর্শ নেওয়া হচ্ছে, কারণ কি আমি যখন একা একা আগাচ্ছি তখন কিন্তু ওই যে আমার কিছু ব্লাইন্ড স্পট তাও থেকে যাচ্ছে। এখানে মেন্টরের সাথে আলোচনা করে তারপরে আমরা এই যে টেস্টগুলো দিতে পারি, আর এই টেস্টগুলো দিয়ে সেলফ ডেভেলপ করা সম্ভব। কারণ আজকাল এত সুন্দর সুন্দর চমৎকার জিনিস আছে। আপনি ওই যে 3টার ভিতরে একটা বললেন যে পজিটিভ, ওই যে psychology.com, আর একটা আছে 40 কোয়েশ্চেন্স এর একটা ইমোশনাল ইন্টেলিজেন্সের টেস্ট আছে, সেটাও করতে পারে। আর বাকিগুলো আসলে একটু পেইড করা, সেটাও করতে পারে। যেমন আমি নিজে যখন সেলফ অ্যাওয়ারনেস, এখন ওয়ার্ল্ডের 1 নম্বর হচ্ছে তাশা ইউরিক। আচ্ছা, টেড টকের 17 মিনিট একটা ভিডিও আছে, ওয়ান্ডারফুল ভিডিও। তাশা ইউরিক ইনসাইটের একটা টেস্ট করে, যে টেস্টটাতে উনি কিছু, এটা ফ্রি। আচ্ছা, আমি ইনসাইটে নিজে কোশ্চেন আমি অ্যান্সার দিব, এবং আমাকে সিলেক্ট করতে হবে যে আমার সম্বন্ধে কে অ্যান্সার দিতে পারে। এরকম একজন ইমেল অ্যাড্রেস দিতে হবে, তার কাছেও চলে যাবে, সেও পাঠাবে। এই 2টা মিলে আপনাকে একটা রিপোর্ট দিবে। ইনসাইট, তাশা ইউরিক। আচ্ছা, অল অফ ক্যান ডু দ্যাট। আচ্ছা, ইন্টারেস্টিং জিনিস। তবে মজার ব্যাপার হচ্ছে ফিডব্যাকের জন্য কাকে পাঠাচ্ছে সেটাও আবার গুরুত্বপূর্ণ। কারণ এমন হইতে পারে সে না জেনেই আমার নেগেটিভ দিল, আসলে আমার এটা নেগেটিভ না, তাই না? এখন এটাও কিন্তু চ্যালেঞ্জিং। কিন্তু তবে এই জায়গায় আবার নিজেকে দেখতে হবে যে আচ্ছা উনি আমার ফিডব্যাক দিয়েছে, ফিডব্যাক কতটুকু সত্য। অনেক সময় কিন্তু অনেকে ইচ্ছা করে খারাপ লিখতে পারে, অথবা না বুঝে। এই জায়গাগুলো কিন্তু খুব সূক্ষ্ম জায়গা, বাট দ্যাট মেক্স দ্য হিউজ ডিফারেন্স।
যেটা আমি করার চেষ্টা করছি। আমি ফিডব্যাকটা নিই, বোঝার চেষ্টা করি যে আমার জন্য এটা কি আসলে ভ্যালিড কিনা। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি এক সময় আমি যেহেতু ইঞ্জিনিয়ার, আমি দ্রুত কথা বলতাম। তো এক সময় আমি আমার ওয়াইফকে কল দিয়েছি, হ্যালো, তখন দেখলাম যে আমার ওয়াইফ আর আমার যে বড় বাচ্চা ওরা দেখে আমাকে মিমিক করছে। তখন আই ফিল সামথিং ইজ রং, ও তো আমাকে নকল করছে, মানে আমি এইভাবে কথা বলি। ফর দ্য ফার্স্ট টাইম আই ফিল দ্যাট ইজ নট এ গুড অ্যাপ্রোচ। এরপরে কিন্তু আমি আস্তে আস্তে কথায় পজ দেওয়া শুরু করছি। সো বাট এরকম সেলফ অ্যাওয়ার মানুষ খুব কম আছে যে নিজে বোঝার চেষ্টা করে আমার ব্লাইন্ড স্পটসগুলো। মানে আপনার এই যে নিজের সম্পর্কে জানা বা সেলফ অ্যাওয়ার হওয়ার যে বিষয়টা, আপনি আপনার কোন সময় বা লাইফে কি কোনো ঘটনার কারণে আপনার মনে হয়েছে যে এখন পজ দিয়ে আসলে আপনার নিজেকে জানা দরকার, বোঝা দরকার, নাকি মানে ন্যাচারালি? না, ন্যাচারালি না। এটা হয়েছে কি, আমি আমার লাইফে, আমি সত্যি কথা বলি, আমি বাংলাদেশের পড়ালেখার সিস্টেমে খুব একটা খুশি না। আবার এই বাংলাদেশেরই একজন টিচার আমার আজকে এই জায়গায় আনছে। কিরকম? আমার ইন্টারমিডিয়েটের যে টিচার ছিলেন নবগোপাল স্যার, হি ওয়াজ ফ্যান্টাস্টিক। ওনার কারণে আজকে আমি এখানে। কেমিস্ট্রি উনি পানি ভাত বানায় দিছে, এবং সারা খুলনাতে আমাকে সবাই চিনতো ওই কেমিস্ট্রির জন্য। যে এমন একজন ছেলে আছে যে ওই কেমিক্যাল রিয়াকশনগুলো মুখস্থ করে না, যে বোঝে কি করতে হবে। হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক টিচার। এই নবগোপাল স্যারের কারণে আমি এখানে। আর বুয়েটে যাওয়ার পরে আমি ফ্রাস্ট্রেটেড হলাম, পড়ালেখা টিচাররা ওরকম পারে না। কিন্তু একটা টিচারের ক্লাস পাওয়ার পরে আমি অবাক হয়েছি, কাশেম স্যার। উনি আমাদের কম্পাইলার ডিজাইন কোর্স পড়াইছিলেন, যেটা অনেকের টাফেস্ট কোর্স ধরে। বাট অবাক হয়ে যাবেন, আমার ব্যাচে স্টুডেন্ট ছিল 55 জন, ওই কোর্সে মাত্র 7 জন A+ পাইছিল। আই ওয়াজ ওয়ান অফ দেম। আচ্ছা, তারপরে আমি দেখলাম যে ইটস নট মাই ফল্ট। আমি যে পড়ালেখা করতে ভালো লাগছে না, পারছি না, এটা আমার দোষ না। আচ্ছা, আমার শিক্ষক আমাকে পড়াতে পারছে না। কারণ বুয়েটের কনসেপ্ট হচ্ছে তেলু মাথায় তেল দেওয়া। আচ্ছা, মেজরিটি স্টুডেন্ট আতেল, ভালো করে পড়ালেখা করে আসে, টিচার মনে করতেছে আমার তো আর কাজ নাই কেন। সো আমি যখন টিচার হলো, আমার খুব কষ্ট লাগছে যে আচ্ছা, আমি যখন প্রথম শিক্ষক হই 2004 সালে, আমাকে কোর্স দেওয়া হচ্ছে ডিজিটাল সিস্টেম ডিজাইন পড়ানোর জন্য। তা আমি তো নিজে অতটা পড়ালেখা করি নাই। তা আমি কালকে আমার টিচার, সকালে ক্লাস, আমি পড়া শুরু করছি, কি পড়াবো কি করব, রাত 3:30 পর্যন্ত নিজেই পড়লাম। বিশ্বাস করবেন না, আমি যে জিনিস বইটা শিখি নাই, জানি নাই, মুখস্থ লিখছি, ওইটা আমি বুঝতে পেরে খুশি হইলাম, আমার চোখ দিয়ে পানি পড়লো যে এত চমৎকার জিনিস আমি পড়ি নাই। তখন আমি চিন্তা করে দেখলাম যে না, আই উইল ট্রাই টু মেক্স মাইসেলফ দ্য বেস্ট টিচার। তখন থেকে আমি যেটা করি, আমি যে কোর্সটা পাই, ওয়ার্ল্ডের বেস্ট টিচার এই লাইনে কারা আছে, যেমন আমি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্স পড়াই, ওয়ার্ল্ডের বেস্ট টিচার সব 10 জনকে আমি ফলো করি। এরপর আমি কোর্স পড়লাম ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও, কর্পোরেট ফাইন্যান্স, অসাদ দামোদরন হচ্ছে ওয়ার্ল্ডের ডিন অফ ভ্যালুয়েশন বলে। তো এদের আমি ভিডিও ফলো করি। আমি বর্তমানে আমার ফেভারিট কোর্স হচ্ছে আপনার স্ট্র্যাটেজি কোর্স। এখানে আমি রটম্যান বিজনেস স্কুলের প্রফেসর আছে, ওনার আমি ফলো করি। সো এই যে তাড়নাটা, আমাকে মনে হয়েছে যে আমার স্টুডেন্টের সাথে আমি বাটপারি করবো না, ওদেরকে আমার ক্যাপাসিটির সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। আমি জানি না আমার স্টুডেন্টরা দেখছে প্রোগ্রাম, ওরা কমেন্ট করবে, বাট আমি চেষ্টা করেছি। হ্যাঁ, এটাতে যেটা হয়েছে, আনফর্চুনেট আর একটা খারাপ কাজ হয়েছে, আমার ক্লাসে প্রায় 30% স্টুডেন্ট আমাকে রেটিং কম দিত, 5-এ 3 দিত। এই কারণে আমি সো কল্ড সবচেয়ে পপুলার টিচারটা, কিন্তু আমি সেলফ অ্যাওয়ারনেস বলছে না না না, ইটস ওকে, আমি বেশি ভালো পড়াইছি বলে ওরা আমরা খারাপ দিছে। এই কারণে আমি কিন্তু আমার নিজেকে সরাইনি, বিচ্যুত করিনি। এই জন্য কিন্তু আজকে 20 বছর পরে আমার স্টুডেন্ট আমাকে রিলেভেন্ট মনে করে। আমি সংক্ষিপ্ত টাইমে জনপ্রিয় হওয়ার জন্য কোনো কাজ করিনি, আমি টাফই পড়াইছি, ভালো করে পড়াইছি। এই জন্য ক্লাসের কিছু ফাঁকিবাজি স্টুডেন্টরা আমাকে রেটিং খারাপ দিছে। এই কারণে আমি সোকল পপুলার টিচার না, কিন্তু ওদের কাছে আদর্শ টিচার জায়গায় খুব সমুদ্র যেতে পেরেছি। তো এই যে আমার তাড়নাটা, নিজেকে বেস্ট করার, এই যে নিজেকে বেস্ট শিক্ষক করার তাড়না থেকে পরে আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছে সব জায়গায় আমি চেষ্টা করবো আমার নিজেকে উন্নত। এই জন্য আমি একটা নতুন থিওরি আনছি, সেটা বলছে যে তোমরা যারা লাইফে ভালো করতে চাও, তুমি নিজে আইডেন্টিফাই করো যে আমার লাইনে সেরা হওয়ার জন্য কোন 5টা বা 10টা স্কিল লাগবে। ওই স্কিলে তুমি নিজেকে রেটিং করো, 10-এ তুমি কত দিবা। তুমি যদি মনে করো যে আমি ঠিকমতো দিতে পারছি না, তুমি সিনিয়রকে বলো, আচ্ছা আমার কমিউনিকেশন স্কিল কত দিবেন, আমার এক্সেল স্কিল কত দিবেন, এবং এরপর তুমি টার্গেট করো যে এই স্কিলগুলো তুমি আস্তে আস্তে আপলিফট করবা। তুমি যখনই 8, 9, 10-এ যেতে থাকবা, কী হবে, আমি বলছি অটোমেটিক তোমার আউটকামগুলো আসা শুরু করবে। ইউ ডোন্ট ফোকাস অন দ্য আউটকাম, র্যাঙ্ক স্যালারি নিয়ে ভাবো না, তুমি স্কিলগুলো বাড়াও, অটোমেটিক্যালি বাড়বে। কারণ এটা আমি নিজের উপরে অ্যাপ্লাই করেছি। যেমন দেখেন, আপনাকে তথ্য দিই, রিসেন্টলি আমি একটা কোর্স লঞ্চ করেছি। কোর্সটা করেছি হচ্ছে স্পিকিংয়ের উপর, 1 ঘন্টার কোর্স, 7টা ক্লাস, যেখানে আমি খুব স্পেসিফিক ওয়েতে বলছি যে হাউ ইউ ক্যান কমিউনিকেট উইথ ইউর বস আর টিচার, হাউ ইউ ক্যান কমিউনিকেট উইথ ইউর কলিগস। এটা তো আমার আইডিয়াটা 6 মাস আগেও মাথায় আসেনি। কেন আসছে? কারণ আমি নিজেকে ওই লেভেলে, এবং আমার স্টুডেন্টের সাক্ষী আছে, আমি 10 বছর আগে যা পড়া, মানে ইভেন 6 মাস আগে যা পড়াইছি, বর্তমানে একই কোর্স পাইলে আই আপডেট দ্য কোর্স।
আচ্ছা, মানে নিজেকে সবসময় চেষ্টা করি আপডেট রাখার। তার মানে আসলে আলটিমেটলি ওই নিজেকে আবিষ্কার করার সবচেয়ে ভালো উপায় হইতেছে যে আগে আমি আসলে কি চাই এবং সেই জায়গাটাতে যাওয়ার জন্য আমার আসলে কি কি দরকার সেটা আগে একটা অ্যাসেসমেন্ট করা এবং এটাই কিন্তু মানুষকে হাম্বল করে। খেয়াল করে দেখেন, আমি যখন দেখছি যে আমি 9 বছর আগে কিন্তু আমি ইমোশনাল ইন্টেলিজেন্স করা শুরু করি, আর আজকে আমি যেটুকু আসছি আমি এখন নিজের লজ্জা পাই আচ্ছা। যে আগে তো আমি নাইব হিসেবে করাতাম, তখনই আমি নিজেকে ভাবতাম এক্সপার্ট। আমি 2020 সালের দিকে নিজেকে এক্সপার্ট ভাবতাম, বাট এখন মনে করি যে আমি ওই যে মনে হয় খুব সম্ভবত আপনার মহাবিজ্ঞানী নিউটন একটা কথা বলছিলেন যে আমি জ্ঞান সাগরের সমুদ্র তোটে কেবল নুড়ি পাথর করাচ্ছি। আমি মনে করি আমি মনে হয় জ্ঞান সমুদ্র জানি কোথায়, কিন্তু কত দূরে তাও জানি না। বিকজ বাট আমি কিন্তু 5 বছর আগে মনে করতাম আমি অনেক কিছু জানি, কিন্তু এই যত জানতেছি তত আমি মনে করতেছি তো এটা কিন্তু বিউটিফুল একটা জার্নি। রাইট। আমি একটা কথা বলছি, তারাই পৃথিবীতে গ্রেট হবে যখন সে বুঝবে যে আমি এখনো কিছু জানিনি। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর। সো তরুণরা যারা শিখতে চায়, তরুণীরা তাদেরকে এই কোশ্চেনটা করতে হবে, তুমি কি খুবই কমফোর্টেবল উইথ ইউর লাইফ? তাহলে বুঝতে হবে আমি আরও অনেক দূর যেতে হবে। পজিটিভ স্ট্রেস আনতে হবে, লাইফে চ্যালেঞ্জ দিতে হবে। আমার কাছে মনে হয় যে জিনিসটাতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হইতে পারে, যেমন ক্ষেত্র বিশেষে আপনি যদি খেয়াল করে দেখেন যে আমরা মোস্ট অফ দ্য টাইম আসলে বুঝি না যে আমি আসলে কি চাই, আমার চা পাওয়াটা নো দাইসেলফ যেটা আমরা শুনি। হ্যাঁ, সো মূল বিষয়টা হচ্ছে আমি আসলে লাইফে কোন চাকরিটা চাই, কোন ক্যারিয়ারটা চাই, কোন লাইফটা আমরা চাই। আমরা মোস্টলি আপনি যদি এই কোশ্চেন কাউকে করেন, সে বলবে যে আমার যদি একটা বাড়ি হয়, না একটা না 3টা বাড়ি, আর যদি 5টা গাড়ি, এবং যখন মন চাই তখন গাড়িটা চেঞ্জ করতে পারবো, আর যখন লেটেস্ট মডেলের আইফোন আসবে তখন সেটা কিনতে পারবো, আর যদি আমার যখন যা মন চাই আমি খাইতে পারি, আমি যদি একটু ফরেন ট্রিপ দিতে পারি, তাইলে আমার কাছে মনে হয় যে সফল দিস ইজ মাই লাইফ। বাট আমার কাছে ওভারঅল জিনিসটা যেটা মনে হয় যে এক একজনের জীবনের বাস্তবতা এক এক রকম, এবং এই যে এটা তো চাওয়া পাওয়ার কথা বলতেছি, কিন্তু এই চাওয়া পাওয়াগুলোর জন্য আমার আসলে কী দরকার, কোনো একটা কাজ, কোনো একটা প্রফেশন। তো তাইলে আমার তো আসলে সবার শুরুতে সেটাই চিন্তা করা দরকার যে আমি আসলে কোন কাজটাতে বা কোন চাকরি, মানে 3টা গাড়ি 5টা বাড়ি এটাতে কোনো সমস্যা নেই, যে কেউ যে কোনো কিছু এক্সপেক্ট করতে পারে, কিন্তু সেই এক্সপেকটেশনটা ফুলফিল করার জন্য আমার আসলে নিজেকে কী হইতে হবে সেটা আগে চিন্তা করতে হবে। সেইটা নিয়ে ডে অ্যান্ড নাইট যদি কাজ করা যায়, কেউ যদি মনে করে যে না আমি আসলে কিছুই হইতে চাই না, আমি অ্যাভারেজ থাকতে চাই, নর্মালি লাইফ লিড করতে চাই, আমার কাছে দ্যাট ইজ অলসো ফাইন। মানে সবার আসলে আমি আসলে কি হতে চাই হচ্ছে কি এই কম্প্যারিজনটাই তো সুখ। যেমন ধরেন বব ডিলন, নোবেল লরিয়েট সিঙ্গার, উনি কিন্তু বব ডিলন, উনি তো গীতিকারও, তো উনি একটা চমৎকার কথা বলেছে যে সুখ মানে হচ্ছে যে ঘুম থেকে ওঠার পরে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত যা যা করতে ভালো লাগে সেটা করতে পারছে কিনা। তো আসলে কিন্তু আপনি যেটা বলছেন এটাই টেনশন তৈরি করে মানুষ, ওই আউটপুট ড্রিভেন লাইফটার নেগেটিভ সাইডটা। বেশিরভাগ বিলিয়নিয়ার দেখা যাচ্ছে যে তারা অখুশি, তাই বই কি বিলিয়নিয়ার হওয়া কিন্তু খারাপ না। আমরা কিন্তু মডেল ধরা উচিত যে 10% বিলিয়নিয়ার সুখী, তাদেরকে টার্গেট করা উচিত। যেমন জুকারবার্গ যদি বলি, হি ইজ এ হ্যাপি গাই, বা জেফ বেজোস ইভেন, আমি কিন্তু এদের ফ্যান। এদের মতো মানুষ কম আছে, কিন্তু এদেরকেই আমার আইডল ধরা উচিত। কারণ কি এরা কিন্তু এই পারপাস ড্রিভেন একটা লাইফ লিড করছে, এই পারপাসের সাথে তারা কোনো কম্প্রোমাইজ করে নাই, কিন্তু টাকাও আসতেছে। কিন্তু আমি যখন টাকাকে উপরে আনবো ওইটা হয়ে যাচ্ছে ওরকম, আমরা বলি যে মানি ইজ এ গুড স্লেভ বাট ব্যাড মাস্টার। এটাই সমস্যা হচ্ছে মানিতে। অনেক আগে সোহাগ ভাইয়ের কোনো একটা ভিডিওতে আমি একটা জিনিস শিখছিলাম, যেটা আমার কাছে আমার চিন্তা ভাবনা পুরো চেঞ্জ করে ফেলছে। ধরেন আপনি কোনো একদিন সকালে চিন্তা করলেন যে আমি আসলে মার্সিডিজ বেঞ্জের যে লেটেস্ট মডেলের গাড়িটা আছে সেটা আমি কিনতে চাই, সেটা হয়তো কিনতে 2-3 কোটি টাকা লাগবে বা এরকম কিছু একটা। তো আপনি চিন্তা করলেন যে ঠিক আছে এই টাকা পয়সা ইনকাম করার জন্য আমার আসলে আগামী 5 বছর কাজ করতে হবে এবং ডে আর নাইট করে কাজ করতে হবে, এক্স অ্যামাউন্ট অফ মানি আমার ডেইলি ইনকাম করতে হবে বা মান্থলি ইনকাম করতে হবে। এবং আপনি খুব কঠোর পরিশ্রম করতেছেন। এখন প্রত্যেক দিন তো আপনার একরকম যাবে না, আপনি মাঝে মধ্যে অসুস্থ হবেন, আপনার ফ্যামিলির বিভিন্ন ক্রাইসিস হবে, আপনার বাবা মা অসুস্থ হবে, বউ থাকলে বউ ঝামেলা, তারপরে বিভিন্ন ধরনের জিনিসপত্র, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসলে কিন্তু আসবে। কারণ প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই কম বেশি ঝামেলা হয়, আমার বেস্ট ফ্রেন্ডের সাথেও কিন্তু ঝামেলা হয়। আবার এই মানে ঝামেলা ছাড়া, কারণ মানুষ একজন আরেকজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং একটা পয়েন্টে আসতে গেলে এর কিছু না কিছু কনফ্লিক্ট আসলে আসবেই, এটা খুব নর্মাল বা ন্যাচারাল জিনিস। তো অ্যাট সাম পয়েন্ট আপনি চিন্তা করলেন 6 মাসের মাথায় যে আসলে এটা তো অনেক পেড়াদায়ক একটা জিনিস হয়ে যেতেছে, তো আসলে আলটিমেটলি মার্সিডিজের গাড়ি দিয়ে কি করব, এটাও একটা 4 চাকার একটা গাড়ি, এটাতে আলটিমেটলি আমাকে ঢাকা থেকে ওই চিটাগাং নিয়ে যাবে, আর চিটাগাং থেকে আমাকে ঢাকা নিয়ে আসবে, পয়েন্ট এক্স থেকে পয়েন্ট ওয়াইতে নিয়ে যাবে, এই কাজ তো আসলে এইটাই। তো এই কাজটা আমি টয়োটা গাড়ি দিয়েই করতে পারি।
না আমার মানে কেন মার্সিডিজ লাগবে, তখন কিন্তু আপনি 6 মাসের মাথায় যে নিজের সাথে নিজে কম্প্রোমাইজ করবেন। এবং মানুষ কিন্তু নিজের সাথে নিজেকে ভয়াবহ রকম কম্প্রোমাইজ করে, এবং সে তখন কি চিন্তা করবে, আচ্ছা ঠিক আছে পরিশ্রমটা কমাই দিয়ে টয়োটা কিনে ফেলি, টয়োটা তো 30-35 লাখ টাকাতে টয়োটা পাওয়া যায়, সো টয়োটা কিনতে মনে হয় কম। কিন্তু মূল বিষয়টা আপনি খেয়াল করে দেখবেন ওই লোকটা মেজরিটি টাইম টয়োটাও কিনতে পারে না, কারণ অ্যাট সাম পয়েন্ট সে কম্প্রোমাইজ করে সে চিন্তা করে যে গাড়ির কী দরকার, বাসই তো আছে, আমি তো বাসেই যাতায়াত করতে পারি, খামাখা আমি আমার নিজের সুখ নষ্ট করতেছি। তা আপনি যদি এই পুরো স্টোরিটার ভিতরে যদি খেয়াল করে দেখেন যে আপনি ম্যাটেরিয়ালিস্টিক একটা জিনিসকে যদি আপনার এন্ড পয়েন্ট বা আপনার একটা আউটপুট ড্রিভেন আর কি, আউটপুট ড্রিভেন যখন সেট করবেন, দ্যাট ইজ অলওয়েজ এ ওয়ে যে আপনি কম্প্রোমাইজ না কম্প্রোমাইজ করতে হবে। এবং এটাও যে অ্যাডাম গ্র্যান্টকে আমি ফলো করি, অ্যাডাম গ্র্যান্ট উনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে খুব চমৎকার। সেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে মানুষের যে এইম শিখাই না, এইম ইন লাইফ হুইচ ইজ ফ্লড অ্যাপ্রোচ, উনি বলছে যে রাদার ভ্যালু শেখাও, যে তোমার কোন কোন ভ্যালু যেটা কম্প্রোমাইজ করবাই না, এরপরে যা আসুক না আসুক তুমি সুখী থাকবা। এবং এই জন্য দেখবেন যে বেশিরভাগ মানুষ কেন সব পেয়েও সুখী হয় না, কারণ জানেন, কারণ ও তো নিজের সত্তাটাকে হারিয়ে ফেলেছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। ও সোসাইটি ড্রিভেন হয়ে এই আউটপুট ড্রিভেন লাইফটা, এটাই নেগেটিভ সাইড, এবং এই জন্য কিন্তু সে একটা ভালো ব্যক্তি হতে পারছে না। জিম রনের আমি খুব ফলো করি, জিম রনের কথা বলেছে যে success is not about, it is not pursued by what you are going to get, it's all about what the person you are becoming, do you like that person? কোশ্চেনটা হচ্ছে এটাই। এবং কোশ্চেনটা হচ্ছে যেমন আমার কাছে কোশ্চেনটা একটাই, যেমন আমি ধরেন হ্যাঁ টাকা পেতে চাই, কোশ্চেনটা হচ্ছে আমি বিলিয়নিয়ার হতে চাই। এই বিলিয়নিয়ার হওয়ার জন্য আমাকে কী কী ত্যাগ করতে হবে? ইয়েস, আমি আমার কয়েক রাত ঘুম ত্যাগ করতে রাজি, আমি হয়তো বা আমার লেজিনেস ত্যাগ করতে রাজি, কিন্তু আমি কি আমার রিলেশনশিপ ত্যাগ করতে রাজি? আমাকে যদি বলা হয় আমার ওয়াইফের সাথে একটু কম সময় দিতে হবে, আমার বাচ্চার সাথে স্কুলে আমি যাব না, আই উইল নট অ্যাকসেপ্ট ইট। কিন্তু সমস্যা হয়েছে কি, মানুষ এই নেগোশিয়েটটা করে না, ওরা ওই রিলেশনশিপটাকে স্যাক্রিফাইস করে। পরে ম্যাক্সিমাম রিচ পিপুল, যারা ওয়েলথি পিপুল, আমি দেখলাম তারা সবাই রিগ্রেট করে মরছে। আমি রিসেন্টলি বাংলাদেশে খুব সফল কিছু মানুষের আফটার 70 তাদের সাক্ষাৎকার পড়েছি, আচ্ছা মিনিমাম 10 জনের, তারা বাংলাদেশে সুপার সাকসেসফুল। তারা একটা কোশ্চেন করেছে কি জানেন, জিজ্ঞেস করেছে, সাংবাদিক খুব চমৎকার কোশ্চেন করেছে, আপনার কোনো রিগ্রেট আছে? তো বলছে যে আমার মনে হয় আমার বাচ্চা বা স্ত্রী এদের সাথে একটু বেশি সময় দেওয়া উচিত ছিল। তার মানে খেয়াল করে দেখছেন হাউ ডেঞ্জারাস ইট ইজ। আমি বাংলাদেশে একজন খুব বিখ্যাত মানুষের সাথে একবার সময় কাটাচ্ছিলাম, আমি প্লেনে জার্নি করছি, আমার ছোটো বাচ্চার বয়স তখন 3 মাস। তা আমার বড় বাচ্চা ছোটো বাচ্চা আমার কল দিয়েছে, তা আমি ওদের সাথে খেলতেছি, তা আমার ওই বিখ্যাত মানুষ দেখতেছে, বলছে বলো কি 3 মাসের বাচ্চা তোমার সাথে রেসপন্স করে? বলছে হ্যাঁ স্যার। তো স্যার আমার 3টা বাচ্চা, আমি কীভাবে বড় হয়েছে আমি দেখিও নাই, আমার ওয়াইফ এগুলো করছে, রিগ্রেট করছে। লাইফে তো রিলেশনশিপের থেকে তো বড় কিছু না। এবং আমাদের এই কথাটাকে সাপোর্ট করছে কিন্তু হার্ভার্ডের সবচেয়ে লংগেস্ট স্টাডি, তাই না, 72 বছর বা 73 বছর স্টাডি, বলছে কি সবচেয়ে সুখী কারা? যার যত বেশি অথেন্টিক রিলেশনশিপ আছে। অথেন্টিক রিলেশনশিপটা তৈরি করার উপায় কি? সময় দিতে হবে। কিন্তু আমরা কিন্তু কি করছি, আমরা সম্পর্ককে মেরে ফেলতেছি ওই যে আউটপুট। এবং এই জন্য কিন্তু বাংলাদেশে আজকে এই টেনশনগুলো, তো আপনি বললেন টলারেন্স লেভেল নাই কেন? কারণ আমি দেখতেছি আমার গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, ওই জন্য আমি বাকি সব ছাড়তে। গাড়ি বাড়ি ইজ নট ব্যাড, বাট আমি কম্প্রোমাইজটা কী করছি, দ্যাটস দ্য কোয়েশ্চেন উই নেভার আস্ক। আমি কিসের সাথে কিসের নেগোশিয়েট করছি? এই নেগোসিয়েশনে আমরা আসলে অনেক দুর্বলতা প্রকাশ করছি আসলে। অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো থাকলে এই জায়গায় আমি স্ট্রং থাকবো। আমার ভ্যালু প্রিন্সিপাল এগুলোকে আমি বিসর্জন দিয়ে কোনোভাবেই তো আমি যত যাই হোক আমি কি অ্যাকসেপ্ট করবো? আসলে অ্যাকসেপ্ট করবো না, কিন্তু আমরা এই কোয়েশ্চেনগুলো করি না। এবং আপনি যদি খেয়াল করে দেখেন বাংলাদেশে মানে এখন পর্যন্ত আমরা যা আলোচনা করছি, আমার কাছে মনে হয় যে অনেক খুবই ফিলোসফিক্যাল বা হাই লেভেলের কথাবার্তা মেজরিটি ক্ষেত্রে মানুষজন চিন্তাভাবনা করে। ইভেন আমরা যে কথাবার্তাগুলো বললাম এগুলো মেজরিটি ঢাকা শহরের কথাবার্তা, বাট আপনি ঢাকা শহরের বাইরে গেলে মানুষজনের একটা কমন হইতেছে, ভাই আমি পড়াশোনা করে চাকরি মানে পাশ করছি, আমার একটা সার্টিফিকেট আছে, আমি ডিগ্রি পাস করছি, অথবা আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, এখন আমার আসলে একটা চাকরি দরকার। এবং ওই চাকরির বাজারে যে আমি এখন দেখতেছি যে আমার আসলে কাজে লাগাইতে পারতেছি না, বা আমিও নিজেকে এখন ওই পার্সনটাকে আপনি যতই ফিলোসফিক্যাল কথা বলেন এই সেই বিভিন্ন, ও কিন্তু ইভেন আমরা যেভাবে চিন্তা করতেছি মিলিয়নিয়ার, ও 5টা গাড়ি 10টা ওইগুলো কিছুই চায় না, ও জাস্ট চায় একটা চাকরি বাকরি করে নর্মালি একটা লাইফ লিড করবে। বাট মেজরিটি ক্ষেত্রেই পরবর্তীতে যে ঘটনাটা ঘটে, যে আসলে বুঝে উঠতে পারে না কেমনে আমি চাকরি, এবং ওখানে যদি কোনো মতে ঢুকেও সেখানে যে সার্ভাইভ করা ওর জন্য একটা কষ্ট হয়ে যায়, কারণ ও দেখে যে ও যে রিজনাল ম্যানেজার আছে বা আছে, সে ওর থেকে আরেকটু ইন্টেলেকচুয়াল লেভেলে, সে যে কী বলে কোন লাইনে কথা বলে ও তো কথা ধরতেই পারে না, এবং ও দেখা যায় গালি খাই দিন শেষে। তো এখন আসলে সমস্যাটা কোন জায়গায়? এক হইতেছে যে ওই পার্সনেরও তো বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে। জি।
তো ও তো আসলে তো কমপ্লিকেটেড সিচুয়েশন, এবং ওরে আপনি যদি বলেন যে মাসে একটা করে বই পড়তে হবে বা তোমার সুখে, ও পড়বেও না, আসলে ওর পক্ষে সম্ভব না। তো সহজ সরল কোনো চিন্তা ভাবনার উপায় বা কোনো কিছু আছে কিনা যেটার মাধ্যমে অ্যাটলিস্ট তার জীবনটা কিছুটা খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি, এবং বাংলাদেশের লাখ লাখ লোক এটাতে আমার এই কথাটা উপকৃত হবে। তাদের জন্য যে রেসিপিটা সেটা হচ্ছে যে আমি দেখলাম যে ঘুরে ফিরে বাংলাদেশে এখন গত 10-15 বছরে আমরা একটা সেলস ডিপোতে পরিণত হয়েছি। রাইট, ঘুরে ফিরে সব সেল, ব্র্যান্ডিংটা মারা গেছে। হ্যাঁ, বুঝছেন, ব্র্যান্ডিং আর নাই। মানে অ্যাপলের কনসেপ্টে আর কেউ যাচ্ছে না। সবাই এখন কনসেপ্ট হচ্ছে তোমাকে সেল করতে গেলে কি করতে হবে, একটা প্রোডাক্ট দেওয়া হবে কোম্পানি থেকে, এই প্রোডাক্টটা তোমাকে রিটেলের কাছে বেচতে হবে অথবা কাস্টমারের কাছে বেচতে হবে। ধরেন রিয়েল এস্টেটে যারা আছে ওর কাজ কি, তুমি সারাদিন ধরে ঘুরে বেড়া কোন কাস্টমারে তুমি মামু বানাইতে পারবা। আর বড় যে এফএমসি যেগুলো ওর কাজ হচ্ছে তুমি রিটেলারের কাছে যায় রাখো দোকানে। তো দেখেন তার মানে কি হচ্ছে, এটা কিন্তু খারাপ কিছু না। এখন এই মার্কেটে আমি টিকবো কিভাবে? এই ছেলেগুলা এরা প্রতিদিন ফ্রাস্ট্রেটেড হয়ে বাসায় ফিরতেছে, কেন সেল হয়নি। আর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সেম। এদের জন্য আমি রেসিপি বলি, খুব সিম্পল রেসিপি, ইউ ওয়ার্ক অন ইউর কমিউনিকেশন স্কিল, দেন ইউর লাইফ উইল বি ফ্যান্টাস্টিক। কমিউনিকেশন স্কিল যদি বাড়াই, ওয়ারেন বাফেট একটা কথা বলেছে, প্রত্যেকটা মানুষ যে কোনো মুহূর্তে তার ভ্যালু 50% বাড়াইতে পারে যদি সে কমিউনিকেশন স্কিলটা শেখে, হাউ টু টক, হাউ টু রাইট। তো এদের জন্য সুবিধা রাইট করার তো শুধু দরকার নেই, আমাকে শুধু ভালোভাবে কথা বলতে হবে। কথা বলার জন্য কি করতে হবে, আমার এই ধৈর্য ধরে শিখতে হবে। এই জন্য কিন্তু আমি নতুন ট্রেনিং ছাড়ছি বাজারে, এদের জন্য চিন্তা করি। সেলিং স্কিল, আমাদের গতানুগতিক কিন্তু যে সেলিং ট্রেনিংগুলো করা হচ্ছে এটা কিন্তু খুব ফ্লড অ্যাপ্রোচ। এখানে কিন্তু ওই ঘুরে ফিরে ওই যে লেগে থাকো সেল করো, নো ওয়ে। ইউ হ্যাভ টু ফার্স্ট লুক অ্যাট ইয়োর সেলফ। আমি সেদিন একটা বড় বাংলাদেশের রিয়েল এস্টেট কোম্পানিতে ট্রেনিংয়ে গেলাম, দ্য ওয়ে আই স্টার্টেড, প্রত্যেকে তাকায় আসে আমার হা করে, শোনেন এই কথা। আপনি জানেন যে আপনার সেল করতে পারছে না 75% রিজন কে জানেন? বলে কে স্যার? আমি যে আপনার ইমোশন। আপনাকে ক্লায়েন্ট না বলছে, আপনি মন খারাপ করে চলে আসছেন, বাট ক্লায়েন্ট তো আপনার প্রোডাক্টকে না বলে নাই। সো ও যে না শুনে আসতেছে, ও মনে করতেছে আমার কোম্পানির প্রোডাক্ট হয়তো বা সে কিনতে চাচ্ছে না, ব্যাপারটা কিন্তু তা না। আমি যদি ডিপ ডাউন যাই, দেখা গেছে ও না বলতেছে হয়তো বা আমি আরও বেশি র্যাপো বিল্ড আপ করি নাই, আমাকে ট্রাস্ট করছে না, এইরকম কারণ আমরা কিন্তু বুঝতে পারছি না, আমরা না শুনলেই চলে আসতেছি। আরেকটা যেটা হয়, আমাদের দেশের তরুণীরা সেলিংয়ে যারা নেমেছে, ওরা মনে করছে যে আমি যত বেশি কল করব তাহলে তত সাকসেস, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। তার মানে ওর কেপিআই রং। ওর কেপিআই রাইট হবে কি, আজকে আমি 100টা নর্মাল কল করে হয়তো একজন কিনবে, এর থেকে বেটার 50টা ভালো কল করে দুজন কিনবে। আই এম নট টকিং অ্যাবাউট দ্য সাকসেস রেট অফ দ্য কনভারসেশন। প্রবলেমটা কোথায় হচ্ছে, ওদের লিডারশিপই তো প্রবলেম। ওদের লিডাররা কিন্তু কমফোর্টেবল জার্নি ফলো করছে, যাও যাও যাও, ওদের কাজ হচ্ছে তুমি দৌড়াও না, তাহলে তো আমি গরু হয়ে গেলাম। সো এই জায়গায় কিন্তু ওই তরুণদেরকে মাথায় রাখতে হবে যে না, আমার টার্গেটটা কি, বেশি সেল করা। হাউ ক্যান ইউ ডু দ্যাট? তাহলে তাকে স্কিল বাড়াতে হবে। বিশ্বাস করবেন না, আমি যে বিভিন্ন অনলাইন সেশনগুলো নিচ্ছি এখন টাকা দিয়ে, ইভেন ভালো টাকা নিচ্ছি, তারপরে অনেকেই আসতেছে এবং তারা কিন্তু উপকৃত হচ্ছে। বাট এইটা বাংলাদেশে কয়জন আছে? কেউ কিন্তু পকেট থেকে টাকাটা খরচ করতে যাচ্ছে না। আমি আজকে 20,000 টাকা ইনকাম করি, আমাকে মাথায় রাখতে হবে 20,000-এর একটা পার্সেন্টেজ আমার সেলফ ডেভেলপের জন্য খরচ করতে হবে। এইটা আমাদের দেশে কনসেপ্ট নাই। যদিও উন্নত বিশ্বের কোম্পানিগুলো নিজেরাই আপনাকে একটা টাকা দিবে যে তোমাকে এত টাকা দেওয়া হলো, এই বছরে এত টাকা তুমি ট্রেনিংয়ে খরচ করবা। আমাদের দেশে যাই হোক অ্যাটলিস্ট তো নাই, কিন্তু তারপরে আমি তো পিছিয়ে যেতে পারি না। আমার একটা বাজেট, আপনার প্রোগ্রামের মাধ্যমে বলে যেতে চাই যে যারা আজকে বাংলাদেশে বিভিন্ন অফিসল থেকে এসেছে হোয়াটএভার, প্লিজ তাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনি আপনার এই ইনকামের অ্যাটলিস্ট কিছু পার্সেন্ট সেলফ ডেভেলপের জন্য রাখেন, সেলফ গ্রোথের জন্য। ইভেন আমার কাছে মনে হয় যে মানে কেউ যদি পয়সা খরচ করে কোনো কোর্স বা কোনো কিছুর ভিতরে ঢুকতে না পারে, দ্যাট ইজ অলসো ফাইন। আমাদের কাছে ধরুন মোবাইল ফোন আছে, ফ্রিতে ChatGPT আছে, ইউটিউব আছে, প্রচুর পরিমাণে ভিডিওস কিন্তু এটার মধ্যে আছে। ইভেন এই যে ভিডিওর ভিতরে যদি আপনি চিন্তা করেন, আপনার ট্রেনিংয়ের ভিতরে কেউ যদি মনে করে যে না এটা এত টাকা আমি আসলে, অনেকের আসলে ওই দেখা যায় যে সে কুলাইতে পারতেছে না, অনেকের ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট বিভিন্ন জিনিসপত্র থাকে। ইভেন সে কিন্তু এই যে আপনি কতগুলো পডকাস্ট, কতগুলো জায়গায় যে কত কথা বলছেন, এগুলো ধৈর্য ধরে শুনতে হবে। শুনে আমি যা যা পয়েন্ট পাইলাম সবগুলো হয়তো আমি বুঝবো না, তখন আমি কী করবো, আমি ChatGPTর হেল্প নেবো যে ভাই আমি একটা জায়গা থেকে এটা শিখছি বা এটা শুনছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না, এক্সপ্লেন করো, তুমি এটা আমাকে এক্সপ্লেন করে দিতে পারো। চমৎকার আপনি। ইভেন আমি ইন্টারেস্টিং একটা জিনিস রিসেন্ট টাইমে করা শুরু করছি, এটা আই বিলিভ অনেকে অনেক সময় করে, যে আপনি ইউটিউবে একটা পডকাস্ট দেখতেছেন, এটা দেখা শেষ হয়ে গেল, আপনি কিন্তু এটার ট্রান্সক্রিপ্টটা বের করা যায়। দেয়ার আর সার্টেন ওয়েবসাইট, আপনি যে সার্চ দিবেন ইউটিউব টু ট্রান্সক্রিপ্ট, তো ট্রান্সক্রিপ্ট মানে হইতেছে এটার পুরো রিটেন ভার্সনটা আমি পেয়ে যাবো। রিটার্ন ভার্সনটা ডাউনলোড করে আমি ChatGPTকে দিয়ে বলবো যে আমি এটা শিখছি বা জানছি, সো এখান থেকে পার্টিকুলার এই জিনিসপত্র আমি বুঝি নেই, উনি আসলে কোন কনটেক্সটে বলছে তুমি আমাকে বলো। তখন ওর কাছে কিন্তু ফুল ট্রান্সক্রিপ্টটা থাকলে ও
একটা, কারণ ওর কাছে তো ফুল টেক্সটটা আছে, ফুল কথাটা বা কনভারসেশনটা আছে, ও আমার থেকে বেটার কিন্তু অ্যানালাইসিস করতে পারে ন্যাচারালি, তখন কিন্তু ও আমাকে বুঝিয়ে দিতে পারতেছে। সো আমার কাছে মনে হয় যে টাকা পয়সাটা সবসময় লিমিটেশন না, দ্য অনলি লিমিটেশন ইজ অ্যাটিটিউড অ্যান্ড দ্য অনলি লিমিটেশন ইজ মাইসেলফ, মাইন্ডসেট, যে আমি আসলে করতে চাই কিনা। তো এই জন্য কিন্তু আমি রিসেন্টলি নতুন একটা নিয়ে কাজ করা শুরু করেছি, সেটা হচ্ছে যে আপনার মানুষের রাইট ব্রেন অ্যাক্টিভেশন করা, ব্রেন পাওয়ার নিয়ে আমি এখন কাজ করছি। আচ্ছা, আপনার প্রোগ্রামে আমি দু একটা ট্রিক দেখাই দিতে পারি, প্লিজ বলেন। যেমন দেখেন আপনার, আমি যদি বলি আই থিঙ্ক দ্যাট আই ক্যান ইউজ দিস। সো আমি যারা দেখছেন তাদের ব্রেন পাওয়ার বাড়াবে, মনে করেন ইউ ক্যান জাস্ট ডু ইট, ইউ সেড ডু ইট। দেখেন এটা কিন্তু আমি কি হলো, এটা নর্মাল কাজ করলাম, এবার আমি করলাম এরকম। আচ্ছা, দ্যাট ইজ নট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখন নাও মেক ইট 5 দেয়ার, হেয়ার 1, নাও শিফট ইট, ইউ শিফট ইট, হোয়াট ইজ হ্যাপেনিং? এখন কিন্তু আপনার 2 ব্রেনই কাজ করা শুরু করছে। এটা একটা ট্রিক শেখাই দিলাম। আর একটা ট্রিক হচ্ছে আপনি ইউ টেক দিস নোজ, এই লেফট নোজ থেকে আপনি ইনহেল করেন, এবার রাইট নোজ থেকে এক্সহেল, এবার ওইটা দিয়ে আবার ইনহেল, বন্ধ, এবার এক্সহেল। এটা আপনি ডেলি 5 বার 10 বার করেন। এই 2টা কাজ যদি করে তাহলে তরুণদের মেধাটা কি হবে, ফ্লেক্সিবল হবে। বিকজ আমাদের সমস্যা হয়েছে কি, আমরা 5-7 বছর না, আপনি প্রত্যেকটা পরিবারে যান, ছোট বাচ্চা ছোট একটু বড় হওয়ার পর থেকে মাই ডিসাইড করছে তুই কোন ড্রেস পরবি, কি করবি, মানে ওর স্বাধীনতা বলে কিছু নাই। আমি তো এই বাচ্চাদের জন্য আমার এত মন খারাপ লাগে, এরা কি, আই ফিল রিয়েলি এমপ্যাথেটিক ফর দেম। এই বাচ্চাগুলোর হ্যান্ডিক্যাপ আমরাই করছি। তো তাদের জন্য আমি বলবো, আপনার এই প্রোগ্রাম যারা দেখছে, প্লিজ এরকম 2-4টা আপনি ভিডিও নিজের উপর প্র্যাকটিস করেন, আপনি বুঝতে পারবেন যে ওয়েল আপনার মধ্যে কোশ্চেনগুলো কিন্তু আসবে। এখন তো জোর করে আনতে হবে, কিন্তু এই কাজগুলো করলে ওর মধ্যে কোশ্চেন নিজে থেকে আসা শুরু করবে। বিকজ আমরা আমাদের রাইট ব্রেনকে মেরে ফেলছি। আমি মজা করে দুঃখ করে বলি যে আপনার রাইট ব্রেন তো আসলে কোমায় আছে, এখন আপনি উঠান। তো আমি এখন এটা নিয়ে কাজ করা শুরু করছি। আমি এখন ব্রেন পাওয়ার নিয়ে রিসেন্ট আমার কাজ শুরু করেছি, বিকজ ইমোশনাল ইন্টেলিজেন্সের কাজ আসলে মূল ওই জায়গাটায়। এবং বলা হচ্ছে যে এই আমার আঙ্গুলের সাথে আমার ব্রেন কানেক্টেড, এই নার্ভ কানেক্টেড। আমরা কিন্তু এই কাজগুলো করছি না, আমাদের ব্রেন পাওয়ার আমরা অথর্ব করে রাখছি, যে ব্রেনটা আসলে আমার 5-7 বছরের পর আর গ্রোই করেনি। আমি এই জন্য বলছি যে আপনারা কাজ করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে ইউ উইল এনজয় ইউর লাইফ। এখন দেখেন সেলিংটাকে আমরা মনে করছি, অনেকে কাজ করছে জানেন 20 বছর হয়ে গেছে, সে কষ্ট গালি দেয়, আর কয়দিন সেলিংয়ে থাকবো। বাবা, তোমার তো মৃত্যুর আগের দিন পর্যন্ত সেল করতে হবে, তো ইউ এনজয় দ্য সেলিং। আজকে আমি একটা কথা বলি, স্টিভ জব ওয়াজ নট এ টেক গাই, হি ওয়াজ এ সেলিং গাই। হি নিউ দ্য কাস্টমার ভেরি ওয়েল। পৃথিবীতে আর কেউ ওর মতো কাস্টমার বোঝে নাই। সত্য নাদেলা কি বলছে? সত্য নাদেলা বলছে যে কেন এমপ্যাথি লাগবে, বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য আনআর্টিকুলেটেড নিড অফ দ্য কাস্টমার। কাস্টমার প্রোডাক্ট দেখে ওদের দেশে কি হচ্ছে, প্রোডাক্টটা দেখার পরে বলে আরে এটা তো আমার দরকার ছিল, আমি তো বুঝি নাই। দ্যাট ইজ দ্য সাকসেস। তো আজকে আমাদের যারা সেলস টিমে কাজ করছে তাদের প্রত্যেকে মন খারাপ নিয়ে কাজ করছে, বাট আই ওয়ান্ট দেম টু look at the same thing in a different way. You just think that okay, you are contributing to the people's life. How you can let them buy a good product? আরেকটা কথা আমি আপনার প্রোগ্রামে বলি, যে কোম্পানি আপনি নিজে প্রোডাক্টটা মনে করছেন ফালতু, প্লিজ যত তাড়াতাড়ি পারে এই কোম্পানি ছাড়ে ভালো একটা কোম্পানিতে যান। বিকজ ওটা তো আরো আপনি স্ট্রেস নিচ্ছেন। আপনি মন বলতেছে এটা ফালতু বাটপার কোম্পানি, বাট চাপা মারে বেচতেছেন। ডোন্ট ডু দ্যাট, মাই রিকোয়েস্ট। আপনি চেষ্টা করেন একটু চাকরি চেঞ্জ করার, অসৎ হয়েন না। আর যদি মনে করেন, হয়তো আপনার বোঝারও ভুল হতে পারে, আপনি মনে করছেন প্রোডাক্ট খারাপ, বাট মেবি দেয়ার প্রোডাক্ট ইজ গুড। সো দিস ইজ দ্য এরিয়াস যেটা খুব সূক্ষ্ম কাজ। এই কাজগুলো করলে আমি মনে করি প্রত্যেকে তার লাইফে থ্রাইভ করতে পারবে। এখন ভাই আমরা যেটা করার চেষ্টা করব, এখানে আমার কাছে 5টা কুইক কোশ্চেন আছে, আচ্ছা, যেটা আপনি খুবই কুইকলি অ্যান্সার করার চেষ্টা করবেন। র্যাপিড ফায়ার টাইপের কিছু একটা। সো আমার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। সো প্রথম কোশ্চেন যেটা আছে যে লাইফের সবচেয়ে কঠিন ফেইলিওর, সেটা থেকে আপনি আসলে কি শিখছেন আপনার পার্সোনাল লাইফের এক্সপেরিয়েন্স? সো নাইস কোশ্চেন। কঠিন ফেলিওর থেকে আমি শিখছি যে জীবন এখানে শেষ না, লাইফে আরও অনেক কিছু করার আগে প্রথমে ভেঙে পড়ছি, কিন্তু পরে আমি দেখছি যে না, ওই ফেলিওরের কারণে আমি আমার নিজেকে আরও জানতে পারছি, আমার যে আরও কিছু করার ক্ষমতা আছে আল্লাহর রহমতে, এটা আমি শিখতে পারছি। এটা কি কেউ আপনাকে ধরাই দিছে নাকি, মানে এই রিয়েলাইজেশন হয়েছে যে আমি একটু নিজে ছোটবেলা থেকে একটু বেশি সেলফ। এর কারণটাও বলি, কারণ আমি ছোটবেলা থেকে পড়ালেখা করতে ভালোবাসি, টেক্সট বই না। আমি ম্যাট্রিকের আগেই শীর্ষেন্দু, সুনীল, হুমায়ুনের প্রায় 200-300 উপন্যাস পড়া শেষ করছি। এবং আমার আব্বা আমার খুব পছন্দ করতো, কারণ 4 বছর বয়সে আব্বা আমার এনে হাঁটতে বেরোয়ছিল কোনো একটা কাজে, রাস্তায় কাগজ পড়ে আছে, ওইটা নাকি আমি পড়ে, তা আমার ছোটবেলা থেকে পড়ার অভ্যাস। তো এই জন্যই দেখবেন যে আমেরিকাতে যারা খুব সাকসেসফুল তাদের কমন একটা হ্যাবিট হচ্ছে পড়াটা। আচ্ছা,
আর রিসেন্টলি একটা সার্ভে এসেছে যে আমেরিকানের সবচেয়ে বেশি বই পড়ে, বাংলাদেশের সবচেয়ে কম বই পড়ে। তো এটা আমি তো আই ওয়াজ লাকি এনাফ যে আমি ছোটবেলা থেকে পড়ার অভ্যাসের কারণে মনে হয় এটা হয়েছে। তো আমি দেখছি যে আমার লাইফটা এখানে থেমে যায়নি। আর একটা ব্যাপার আমি শিখছি, আমাকে হাম্বল করছে যে আমি যত ভালোই হই না কেন, এনি টাইম আই ক্যান বি রিপ্লেসেবল, এনি টাইম আই ক্যান লুজ দ্য গেম। এই হাম্বল করেছে। আর 3 নম্বরটা আমাকে যেটা শিখেছে, আমাকে অনেক বেশি রেজিলিয়েন্স করেছে, যে ভেঙে পড়া যাবে না, ঘুরে দাঁড়াতে হবে। তো এগুলো আমি শিখছি আমার ফেলিওর থেকে। নেক্সট কোশ্চেন হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে, যেহেতু আপনি প্রায় 21 বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করছেন, সো স্টুডেন্টের ক্ষেত্রে ক্যারিয়ার নিয়ে সবচেয়ে বড় মিসকনসেপশন আপনি কি দেখছেন? মিসকনসেপশন দুইটা দেখি। একটা হচ্ছে যে একটা গ্রুপ মনে করে রেজাল্টই সব, আর কোনো কিছু নাই। আর একটা গ্রুপ করে রেজাল্ট করে কি হবে, সে ফাঁকিবাজি করে বেড়ায়, সে এক্সট্রা কারিকুলার করে, কো কারিকুলার না। আমেরিকানরা কো কারিকুলার টানছে কেন, যে কাজটা করলে ওর কারিকুলার সে ভালো করবে। যেমন ধরেন আপনি একটা ক্লাবের প্রেসিডেন্ট, কি হচ্ছে আপনার লিডারশিপ স্কিল বাড়ছে। বাংলাদেশের ক্লাবগুলো করে ম্যাক্সিমাম করে আমার লিডারশিপ স্কিল কি বাড়ছে? যদি না বাড়ে তাহলে কিন্তু এটাকে আমরা বলি এক্সট্রা কারিকুলার। তো ভার্সিটিতে এখন 2 প্রকার বাচ্চা। এক প্রকার শুধু রেজাল্ট সর্বস্ব, ও শুধু রেজাল্ট ছাড়া কিছুই বোঝে না, ওর কোনো কিছু ডেভেলপ করছে। আর একটা গ্রুপ অফ পিপল হচ্ছে আচ্ছা রেজাল্ট দিয়ে কিছু হবে না, ফাঁকিবাজি করে বেড়ায়। এটা একটা মিসকনসেপশন হয়ে গেছে। আর ও মনে করতেছে মাই সার্টিফিকেট ক্যান গিভ মি দ্য জব, হুইচ ইজ নেভার ট্রু। দিস আর দ্য অনলি মিসকনসেপশনস অফ দে। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্যারিয়ারে এমন একটা ডিসিশন যেটা আপনার পুরো জীবনকে নতুনভাবে আবিষ্কার করতে। নতুনভাবে না, আমি খুবই গ্রেটফুল। আই ডিডন্ট নো দ্যাট। আমি আপনাকে বলি, আমি শিক্ষকতায় আসছিলাম কিন্তু আসলে বাই চয়েস না, বাই ফোর্স। কারণ আমি যখন বুয়েট থেকে কম্পিউটার সায়েন্সে পাস করি, তখন আমি প্রোগ্রামিংটা ভালো শিখিনি। তখন আমার কাছে মনে হয়েছে যেহেতু প্রোগ্রাম শিখিনি, কোনো সফটওয়্যার কোম্পানিতে যাব না, আমি টিচিংটা বেছে নিছি। বাট টিচিং আসার পরে আমার লাইফটা বদলে গেছে এবং আমি গ্রেটফুল টু আল্লাহ। এই টিচিংয়ে আসাতে সবচেয়ে লাভ হয়েছে কি জানেন, আমি কতটুকু শেখাতে পারছি তার নিজে শিখছি বেশি, এবং শেখার প্রতি আগ্রহটা আমার অনন্তকাল ঢুকে গেছে, আমার ডিএনএতে ঢুকে গেছে। সো এটা আমার লাইফটাকে চেঞ্জ করছে। আজকে আমি সারা দিন রাত শিখি। এবং দেখেন আমি যখন শেখা শুরু করি তখন তো ইউটিউব ছিল না। আই এম সো লাকি। আর চ্যাট জিপিটি তো আসলো 2 বছর। আমি দেখতেছি চ্যাট জিপিটি আমাকে শেখার প্রতি ভালোবাসা কত গুণে বাড়াইছে। আই ডিডন্ট নো দ্যাট, বাট ওই যে অ্যাটিটিউড যেটা আমরা বলছি, তাই টিচিং প্রফেশন আসার কারণে আমার শেখার প্রতি যে আগ্রহটা, এটার জন্য আমার লাইফটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, আর সবশেষে যেটা জানতে চাইবো সেটা হইতেছে আপনার স্টুডেন্ট বা যারা এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, তাদের ক্ষেত্রে যদি আপনি একটা জিনিস যেটা কম্প্রোমাইজ কোনোভাবে উচিত হবে না, সেটা কি? সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার সেলফ রেসপেক্ট 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে কিউরিওসিটি। এই 2টা জিনিস। সেলফ রেসপেক্টটা, যে নিজেকে কখনো ছোট করো না, মানে এমন কিছু মেনে নিও না যেটাতে তুমি আসলে তোমার সেলফ রেসপেক্টটাকে কম্প্রোমাইজ করলা। একটা আত্মসম্মান যেটা 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে কিউরিওসিটি। আমি যখন দেখতেছি আমার এই কাজটা করে আমার কিউরিওসিটিটা নষ্ট হচ্ছে, এটা করা যাবে না। এই 2টা জায়গাতে আমি বলবো যে কম্প্রোমাইজ করা যাবে না। সো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর টাইম। আজকে আমাদের একটা খুব ইন্টারেস্টিং ডিসকাশন হয়েছে, এবং সেই ডিসকাশনের ভিতরে আসলে আমরা যেটা বোঝার চেষ্টা করছি, আসলে এখান থেকে সলিউশন না, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা আলোচনা থেকে কিছু কোশ্চেন নিজে মনের ভিতরে নিয়ে যাওয়া উচিত, এবং সেই কোশ্চেনগুলোকে পরবর্তীতে নিজেরা রিসার্চ করে বের করা। তখনই আমি আমার নিজেকে আরও বেটার ওয়েতে আবিষ্কার করতে পারবো। কারণ সবসময় আলটিমেটলি আমি যেই ওয়েতে একটা অ্যান্সারকে এক্সপেক্ট করতেছি, সেই ওয়েতে হয়তো অ্যান্সার আমি নাও পাইতে পারি। সো সেই জায়গাটাতে ফ্যাক্ট হইতেছে যে ভাই ধৈর্য ধরে পুরো জিনিসটা শোনা, জানা, বোঝা, অ্যান্ড ওইটা মাথার ভিতরে রাখা যে এখান থেকে আমার মনের ভিতরে নতুন কী কোশ্চেন তৈরি হলো, অ্যান্ড সেই কোশ্চেনের উত্তরটাকে খুঁজে বের করতে পারলে আলটিমেট সাকসেসটা আমার কাছে মনে হয় চলে আসবে। সবশেষে আপনি যদি স্যার কিছু বলতে চান। না, আমি বলবো যে চমৎকার একটা উদ্যোগ আজকের আমার এই টক শোটা। যেটা বলবো যে দেখেন কত চমৎকার লাগলো, বিশেষ করে আপনার একটা জিনিস থেকে আমি শিখলাম, কারণ আমি তো ওপেন টু লার্নিং। আপনি যে বললেন যে ভিডিও একটা ইউটিউব এনে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে, এটা কিন্তু আই ডিডন্ট নো। আচ্ছা, দ্যাটস মাই ফ্যান্টাস্টিক লার্নিং, ইউ নো, আই লাভড ইট, নাম্বার 1। সো আমার যে এই যে অ্যাটিটিউডটা দেখেন, এটা আমাকে প্রতিনিয়ত শেখায়। তো আর আপনার সাথে এসে আমার যেটা ভালো লেগেছে, আপনি আজকে এটা আমার কাছে খুব ইনক্লুসিভ একটা পডকাস্ট মনে হলো, যেখানে আপনি খুব আলোচনাটা আমরা আগালাম, পরে আপনি বললেন যে না এটা তো এলিট ক্লাব হচ্ছে, পরে আপনি আবহমান বাংলাদেশের সবাইকে নিয়ে। সো আই জাস্ট লাভ ইট। আর প্রোগ্রামিং হিরোর জন্য আমার অনেক বেশি শুভকামনা, এবং আপনার এখানে এসে আমি জানতে পেরেছি আপনাদের যে চমৎকার যে উদ্যোগ, এটা বাংলাদেশে ব্যতিক্রমী বলবো আমি, এবং আপনাদের জন্য অনেক শুভকামনা। আমি জানতাম না যে এত মহৎ আপনারা একটা কাজ করছেন, যেটা আসলে আমি খুবই আশাবাদী হলাম আবারও বাংলাদেশকে নিয়ে আপনাদের মাধ্যমে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর টাইম।